তো আমারই পড়ানো জাস্ট খালি যে বিবর্তনের সাপেক্ষে প্রমাণ ভাইরা দ্রুত জয়েন করো সবাই, ক্লাস শুরু করে দিব এখনই। আজকে তোমাদের জিন তত্ত্ব বিবর্তনের উপর ক্লাস হবে, তো দ্রুত জয়েন করো সবাই। আচ্ছা, সমস্যা নাই, আজকে তোমাদের এই জিন তত্ত্ব বিবর্তনটা ক্লিয়ার করে তবেই ছাড়বো। সবাই দ্রুত জয়েন হও। মাত্র কতজন আছে এখন? মাত্র 220 জন, 230 জন। আচ্ছা, জয়েন করতে থাকুক। তো চলো আমরা শুরু করে দেই। আচ্ছা, প্রথমেই আমি যে ব্যাপারটা আলাপ আলোচনা করব সেটা হচ্ছে যে এই জিন তত্ত্ব বিবর্তন যে আজকে আমরা পড়াবো, তো এটার মূলত আমরা যে বলে থাকি কি বংশগতি কি, তো এই বংশগতি বা হেরিডিটি এই জিনিসটা হচ্ছে জিন তত্ত্বের সাথে সম্পর্কিত, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বংশগতি বা জিনতত্ত্ব যে জিনিসটা আমরা পড়াবো, তো প্রথম যে কথাটা হচ্ছে যে বংশগতি বলতে মূলত কি বুঝাইতেছে। বংশগতি হচ্ছে যে প্রক্রিয়ায় পিতামাতা থেকে তোমার যে কোনো এক ধরনের বৈশিষ্ট্য, যে কোনো ধরনের বৈশিষ্ট্য, যেমন পিতামাতার আচার আচরণ আছে, তারপরে হচ্ছে চুলের গঠন আছে, চেহারার আকার আকৃতি আছে, এরকম বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, বা গায়ের বর্ণ আছে, গায়ের বর্ণ যেমন কেউ কালো কেউ শ্যামলা, এই টাইপের বৈশিষ্ট্যগুলো যে প্রক্রিয়ায় সন্তান সন্ততির মধ্যে হচ্ছে প্রবাহিত হয়, এইটাকে আমরা কি বলে থাকি? বংশগতি বলে থাকি, ঠিক আছে? তো এই যে জিনতত্ত্ব বিবর্তনের যে মূল কথাটা হচ্ছে যে পিতামাতার জিনতত্ত্ব বিবর্তনের মেইন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় সেটাই হচ্ছে তোমার কি বংশগতি। কার বৈশিষ্ট্য? পিতামাতার বৈশিষ্ট্য, পিতামাতার বৈশিষ্ট্য, পিতামাতার বৈশিষ্ট্য, সেটা যে কোনো ধরনের বৈশিষ্ট্য হতে পারে, ঠিক আছে? পিতামাতার বৈশিষ্ট্য কার মধ্যে? সন্তান সন্ততিতে, সন্তান সন্ততিতে।
এই বৈশিষ্ট্যগুলো যে প্রক্রিয়ায় সন্তানের মধ্যে সঞ্চারিত হয় তাকে বলা হয় বংশগতি। এখন দেখো এই যে এই ওভারঅল যে এই ব্যাপারগুলো আছে এইগুলো কিসের মাধ্যমে বাহিত হয় বলতো? পিতামাতার দেহ থেকে ক্রোমোসোম বা জিনের মাধ্যমে বাহিত হয়। তো এই যে এই বৈশিষ্ট্যগুলো যে আছে এই বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে যেখানে আলাপ আলোচনা করা হয় বা জীববিজ্ঞানের যে শাখায় আলাপ আলোচনা করা হয় তাকে কি বলা হয় বলতো? তার নাম হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। বংশগতিবিদ্যা, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। তো এই জিনিসগুলো নিয়ে আজকের মূলত আমাদের আলাপ আলোচনা, যে কিভাবে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। এখন দেখো যে এই যে জেনেটিক্স বা জেনেটিক্স বা বংশগতিবিদ্যা, যে এই জিনিসটা সর্বপ্রথম এই শব্দ প্রচলন করেন কে? এই শব্দ বংশগতিবিদ্যা বা জেনেটিক্স এই শব্দ সর্বপ্রথম প্রচলন করেছে হচ্ছে উইলিয়াম বেটসন। সর্বপ্রথম কে প্রচলন করছে? সর্বপ্রথম এই শব্দটি প্রচলন করেন উইলিয়াম বেটসন। এই ব্যাপারটা মাথায় রাখবা যে সর্বপ্রথম এই শব্দটি কে প্রচলন করছে? জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম প্রচলন করছে হচ্ছে উইলিয়াম বেটসন। তো এই যে জিনতত্ত্বের যে তোমার হচ্ছে আছে জিনতত্ত্ব বা হচ্ছে তোমার জেনেটিক্স বা বংশগতিবিদ্যা, এই সর্বপ্রথম কে প্রচলন করছে? উইলিয়াম বেটসন। এবং এর যে ব্যাখ্যাগুলো আছে এগুলো জাস্ট একটু রিডিং করবা, এরপরে তোমরা যার সম্বন্ধে পড়বা সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। এই গ্রেগর জোহান মেন্ডেলকে মেন্ডেল সম্বন্ধে কি পড়বা বলো তো? এই গ্রেগর জোহান মেন্ডেল সম্বন্ধে তোমরা যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল কে ছিল। গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স বা বংশগতির জনক। ফাদার অফ জেনেটিক্স বা বংশগতির জনক কে? এই গ্রেগর জোহান মেন্ডেল নামক যে ভদ্রলোকটা আছে ইনি হচ্ছিলেন অস্ট্রিয়া প্রবাসী একজন ধর্মযাজক। অস্ট্রেলিয়া না, কিন্তু অস্ট্রিয়া প্রবাসী বলতেছি, অস্ট্রিয়াবাসী সে একজন ধর্মযাজক। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ছিলেন। আর গ্রেগর জোহান মেন্ডেল কি নিয়ে আর তার হচ্ছে জীবনকাল কত ছিল? 1822 থেকে 1884 সাল। এটা মাথায় রাখবা। আর গ্রেগর জোহান মেন্ডেল কোন উদ্ভিদ নিয়ে গবেষণা করছে? মটরশুঁটি বা তোমার কি বলতে পারি আমরা, এটা সায়েন্টিফিক নেম হচ্ছে পিসাম স্যাটিভাম বা পাইসাম স্যাটিভাম। এইটার সায়েন্টিফিক নেমগুলো পড়বা। এগুলো ছিল হচ্ছে আমাদের আলাপ আলোচনা, সাধারণ যে আলাপ আলোচনা থাকে। আর গ্রেগর জোহান মেন্ডেল কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছিল? 7 জোড়া। মটরশুঁটি উদ্ভিদের কয় জোড়া? 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, ঠিক আছে? এই লাইনগুলা নিয়ে কাজ করেন, এই জিনিসগুলো পড়বা। আর 7টা যে বিপরীত বৈশিষ্ট্যগুলো আছে তোমাদের বইয়ে যে দেওয়া আছে এইগুলা পড়বা, যে তোমার হচ্ছে কি উভলিঙ্গধর্মী যে উদ্ভিদগুলো আছে, তারপর হচ্ছে একবর্ষজীবী যে উদ্ভিদগুলো আছে, তারপরে হচ্ছে তোমার আয়ুষ্কাল যাদের অল্প, এই টাইপের যে উদ্ভিদগুলো আছে এই টাইপের উদ্ভিদগুলো নিয়ে সে কাজ করছে। স্বপরাগী, এছাড়া হচ্ছে তাদের মধ্যে যেহেতু তারা হচ্ছে কেন তারা উভলিঙ্গ বা স্বপরাগী উদ্ভিদ ব্যবহার করছে, কারণ হচ্ছে যেন বাহিরের কোনো বৈশিষ্ট্য এদের মধ্যে প্রবেশ করতে না পারে, ফলে এদের মাঝখানে যে তোমার ভ্যারিয়েশন বা প্রকরণ যে আসবে সেই ভ্যারিয়েশনটা আসতে পারে না। এই সব কারণে হচ্ছে সে মটরশুঁটি নিয়ে কাজ করছে। তো এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। এই 7 জোড়া বিপরীতধর্মী যে বৈশিষ্ট্য আছে এই 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো তোমরা জাস্ট একটু দেখে নিবা, 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো। তো এই ছিল হচ্ছে আমার জিনতত্ত্ব বিবর্তনের যে মেইন আলাপ আলোচনাগুলো ছিল এইগুলা। আর এই যে তোমার হচ্ছে জেনেটিক্স নিয়ে পরবর্তীতে এই মেন্ডেলের যে তত্ত্বটা আছে এই তত্ত্বটা আরো সুপ্রতিষ্ঠিত করছে 3 জন বিজ্ঞানী, হিউগো ডে ভ্রিস, তারপরে হচ্ছে কার্ল করেন্স আর এরিক স্টেমেক। এই 3 জন বিজ্ঞানীর নামটা জাস্ট একটু মাথায় রাখবা, যে এরা কোন কোন দেশের প্রবাসী ছিল, এইটুকুই, এর বেশি আর লাগবে না। এরপরে চলো
আচ্ছা, এই যে জিন তত্ত্ব যে আছে, এই জিন তত্ত্বের মধ্যেই মূলত এই ওভারঅল জিনিসগুলো আমাদের পড়ে। যে কি, যেমন নেদারল্যান্ডের বিজ্ঞানী কে ছিল? হিউগো দে ভ্রিস। হিউগো দে ভ্রিস। হিউগো দে ভ্রিস, এই নামটা মাথায় রাখবা। তারপর হচ্ছে কোনটা? কার্ল করেন্স। কার্ল করেন্স। আরেকটা পড়বা হচ্ছে এরিক স্টেমেক। এই যে এই নামগুলো জাস্ট একটু তুমি দেখবা, ঠিক আছে? এই যে এরিক স্টেমেক, এই নামগুলো জাস্ট একটু দেখবা, আর তেমন কিছু লাগবে না। আর মেন্ডেলিয়ান, তোমাদের যেইটা আছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, একটা ব্যাপার আছে। এই যে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স যে আছে, এই মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স মূলত কি বোঝায়? মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স যেটা আছে, এটা হচ্ছে মেন্ডেল মূলত প্রথমে যে শুরু করছিল, দুজোড়া মটরশুঁটি গাছের দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। তো এই যে বিপরীতধর্মী যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে যে, আগেই বললাম আমি যে বংশগতির যে ব্যাপারটা আছে, যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে যে সঞ্চারিত হয়, এই বৈশিষ্ট্যটা মেন্ডেলের সূত্র অনুসরণ করেই মূলত হয়। মূলত মেন্ডেল যে সূত্রটা দিচ্ছে, মূলত ওইভাবেই হচ্ছে মেন্ডেল যে তত্ত্বগুলো প্রতিষ্ঠিত করছে, ওই তত্ত্বের উপর ভিত্তি করেই মূলত এই বৈশিষ্ট্য, মানে এই বৈশিষ্ট্যগুলো যে সঞ্চারিত হয়, এর উপর ভিত্তি করে মেন্ডেল মূলত তত্ত্বটা দিছে। তো এই যে মেন্ডেলের তত্ত্বটা যে ফলো করতেছে, এইটাই হচ্ছে তোমার মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। ব্লার হচ্ছে, আচ্ছা। তো দেখো, এই যে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কি, মেন্ডেল যে মানে ধরো যে পিতামাতার বৈশিষ্ট্য যে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, সেটাই হচ্ছে তোমার মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তোমাদেরকে ব্যাপারটা বুঝাই। দেখো, এই যে ধরো একটা লম্বা মটরশুঁটি উদ্ভিদ আর একটা হচ্ছে খাটো মটরশুঁটি উদ্ভিদের মধ্যে তুমি কি করছো? মিলন ঘটাইছো দুইটার মধ্যে। তো দুইটার মধ্যে ক্রস ঘটাইলে কি হবে? এই যে একটা টি, এই যে একটা টি, এদের অ্যালিলগুলা আলাদা হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো অ্যালিল, এই জিনিসগুলো আমরা একটু পরে আলাপ আলোচনা করবো আরো। ঠিক হয়েছে কি? আচ্ছা দেখো, এই যে কি হচ্ছে, টি টি, এই যে পিতা ছিল লম্বা, খাটো, খাটো কে ছিল? এটা হচ্ছে ধরলাম আমরা মাতা, পিতা লম্বা ও মাতা খাটো। কিন্তু দেখো সন্তান সবগুলোই কেমন হয়েছে? এই যে লম্বা হয়ে গেছে। তো সন্তান সবগুলো যদি লম্বা হয়, এই বৈশিষ্ট্যটা কার বৈশিষ্ট্য? পিতার বৈশিষ্ট্য। এই যে এই বৈশিষ্ট্যটা, পিতার বৈশিষ্ট্যটা সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হচ্ছে। মূলত এই ব্যাপারটাই হচ্ছে আমাদের মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। এইটাই হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তো আশা করি সবাই এই ব্যাপারগুলো বুঝতে পারবা, আরও আমি ডিটেলসে পড়াবো। তো এই জিনিসগুলো নিয়ে আশা করি কারোর মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। চলো, আচ্ছা, মেন্ডেলের সূত্র যেটা আছে, এই মেন্ডেলের সূত্রের আগে আমরা কিছু পড়ব, কিছু টার্মিনোলজি একটু আমরা দেখবো। জাস্ট আমরা একটা হোয়াইট স্লাইড নিলাম যেটা দেখার জন্য। দেখো, এইখানে পড়বো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে জিন। জিন কি বলতো? যেটা বংশগতির বা পিতামাতার যে বৈশিষ্ট্যটা আছে, বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যায়, সেটাই হচ্ছে জিন। অর্থাৎ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের যে একক আছে, অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে যে সঞ্চারিত করে, যে ছোট্ট একটা একক কাজ করে, সেই এককটাই হচ্ছে জিন। অর্থাৎ কি, বংশগতীয় বৈশিষ্ট্যের যে ধারক ও বাহক, বংশগতীয় বৈশিষ্ট্যের কি ধারক ও বাহক, বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক, এটাই হচ্ছে আমার জিন। এই জিন সম্বন্ধে তো আলাপ আলোচনা করলাম। আবার তোমরা কিন্তু ভাইয়া এইভাবে নিও না যে জিন হচ্ছে, যেমন আমাদের এক বন্ধু এইভাবে লিখছিল যে জিন হচ্ছে এমন একটা অলৌকিক বস্তু যারে ধরে সে বুঝে। বুঝতে পারছো? তো এইরকম ভাবে কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? আবার আরেকজন লিখছিল জিন হচ্ছে এক প্রকার অলৌকিক শক্তি যা আমরা দেখতে পাই না। তো এই টাইপের কিন্তু ওই জিন আর এই জিন কিন্তু এক না। জিন হচ্ছে কি, বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক, ঠিক আছে? এখন দেখো, লোকাস নামক আরেকটা ওয়ার্ড আছে, আমরা এই ওয়ার্ডটা সম্বন্ধে একটু বলি। লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, জিন অবস্থান করে।
আচ্ছা ভাইরা, এই যে জিন যে আমরা পড়লাম একটু আগে, এই জিনটা মূলত তোমরা যে ডিএনএ সূত্রটা দেখছো না, এই যে ডিএনএ ডাবল হেলিক্সের এরকম সূত্র আছে, এইখানে তোমার আছে বিভিন্ন নাইট্রোজেন বেস আছে। এই ডিএনএ ডাবল হেলিক্সের ধরো তোমাদের এই যে এই ক্ষুদ্র অংশটা কোন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করতেছে, এই যে এই ক্ষুদ্র অংশটুকু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করতেছে, কিন্তু বাকি অংশটুকু কোনো কাজ করতেছে না। এরা কোনো নির্দিষ্ট পরিমাণ প্রোটিন উৎপন্ন করতেছে না, বা নির্দিষ্ট পরিমাণ কোনো যে বস্তুটা আছে, দেহের কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে বস্তুটা আছে বা প্রোটিন আছে বা এনজাইম বা হরমোন, এগুলো উৎপন্ন করতেছে না। তাহলে এই যে অংশটুকু এই কাজটা করতেছে, এই অংশটুকুই হচ্ছে এক একটা জিন। অর্থাৎ ডিএনএর যে অংশটুকু হচ্ছে তোমার নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে, সেই অংশটাই হচ্ছে একটা জিন। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা সবাই। আচ্ছা, তো দেখো এই ছিল হচ্ছে আমাদের লোকাস সম্বন্ধে আলাপ আলোচনা করলাম আমরা, যে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে সেটাই হচ্ছে লোকাস। এরপর আমরা যে ওয়ার্ডটা পড়বো সেটা হচ্ছে অ্যালিল। অ্যালিল, অ্যালিল বইয়ের সংজ্ঞা তোমরা সবাই পড়বা, বইয়ের সংজ্ঞা কিন্তু সবাই মানে পড়ে, কিন্তু অনেকে বুঝে না। তো অ্যালিল কি দেখো, সমস্ত ক্রোমোজোম জোড়ের একটিকে অপরটির অ্যালিল বলে। সমস্ত ক্রোমোজোম জোড় কোনটা, এই যে টি টি বা হচ্ছে তোমার টি বড় হাতের টি, অর্থাৎ অল্টারনেট কপি, প্রতিটা জিন জোড়ায় জোড়ায় অবস্থান করে। এখন এই যে একটা জিন, যে এই জিন আর এই জিন, এই দুইটা কিন্তু দুইটা ভিন্ন জিন, ভিন্ন ভিন্ন এই যে দেখো এই দুইটা ভিন্ন জিন যা আছে, এই ভিন্ন জিনগুলো একটা যদি এই জিন কোনোভাবে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়, বা এই জিনটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এই জিনটা তার কার্যকরী বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না, তখন কিন্তু এইটার একটা অল্টারনেট কপি হচ্ছে এই যে এইটার অল্টারনেট কপি হচ্ছে কি এইটা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখা সবাই। বা এই যে এই জিনটা সেম কাজ করতেছে, এই নিজে এর বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না, বা এই কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তাহলে এর যে বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্যটা বা এর বিপরীতধর্মী বৈশিষ্ট্যটা প্রকাশ করবে কে, এর সাথে যে আরেকটা জিন আছে সেই জিনটা। অর্থাৎ ধরো একটা উদ্ভিদ বা একটা প্রাণী লম্বা হওয়ার কথা, কিন্তু কোনো কারণে তার লম্বা হওয়ার জিনটা নষ্ট হয়ে গেছে, তার মানে কি সে আর মানে তার কি কোনো হাইট থাকবে না? হাইট থাকবে, কিন্তু তার হাইটটা লম্বা হবে না, সে কি হয়ে যাবে, খাটো হয়ে যাবে। ঠিক আছে, বা এই যে দুইটাই আছে লম্বা হওয়ার জিন, এই জিনটা নষ্ট হয়ে গেছে, তাহলে অপর যে জিনটা আছে এই জিনটা তখন কি করবে, তার বৈশিষ্ট্যটা প্রকাশ করে দিবে, অর্থাৎ উদ্ভিদটা বা প্রাণীটা ঠিকই কিন্তু লম্বা হবে। ঠিক আছে, তো এই যে একটা জিন নষ্ট হয়ে গেলে তার যে একটা অল্টারনেট কপি আছে বা বিকল্প একটা যে কপি সে রেখে দিচ্ছে নিজের কাছে, যে সে নিজে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না কিন্তু অপরজন তার বৈশিষ্ট্যটা প্রকাশ করে দিচ্ছে, এইটাই হচ্ছে তার অ্যালিল। ঠিক আছে, আবার এই যে এই জিনের অ্যালিল কিন্তু এইটা, আবার এর অ্যালিল হচ্ছে এইটা। ঠিক সেম ভাবে এই যে খাটো উদ্ভিদের অ্যালিল হচ্ছে খাটো জিনের অ্যালিল হচ্ছে লম্বা জিন, আর লম্বা জিনের অ্যালিল হচ্ছে খাটো জিন। আশা করি অ্যালিল তোমরা ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার হয়েছে সবাই এটা? আচ্ছা দেখো, এরপর যেটা পড়বা তোমরা হোমোজাইগাস। হোমোজাইগাস, আচ্ছা ভাইরা, এই যে হোমোজাইগাস কি মূলত? হোমোজাইগাস হচ্ছে যে কোন একটা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়া যদি একই ধরনের হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে হোমোজাইগাস। অর্থাৎ ধরো এই যে টি লম্বা উদ্ভিদ, অর্থাৎ একটা লম্বা উদ্ভিদের মধ্যে তোমার যে জিনটা আছে বা জিনোটাইপটা যে আছে, এই জিনোটাইপ হচ্ছে এক জোড়া অ্যালিল নিয়ে বা এক জোড়া জিন নিয়ে গঠিত। এখন দেখো এই যে তোমার লম্বা উদ্ভিদের যে জিনোটাইপটা আছে টি এবং বড় দুইটাই বড় হাতের টি, যে অথবা একটা খাটো উদ্ভিদের অ্যালিল আছে এরকম দুইটাই ছোট হাতের টি। তো এই যে জিন এবং তার অ্যালিল, কোন একটা নির্দিষ্ট জিন এবং তার অ্যালিল যদি একই ধরনের হয় তাহলে সেটা হচ্ছে হোমোজাইগাস। ঠিক আছে, এই যে হোমোজাইগাস অর্থাৎ যারা একই ধর্মী। আর হেটেরোজাইগাস কোনটা? হেটেরোজাইগাস হচ্ছে যে কোন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি যদি ভিন্নধর্মী হয়ে থাকে, অর্থাৎ অ্যালিল দুটি যদি ভিন্নধর্মী হয়ে থাকে, এই যে বড় হাতের টি ছোট হাতের টি বা বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, অর্থাৎ অ্যালিল দুইটা যা আছে, একটা জিনের যে অপর অ্যালিল আছে বা এই যে এই জিনের অ্যালিল হচ্ছে এইটা আর এই জিনের অ্যালিল হচ্ছে এইটা,
এটা মাথায় রাখবা যে এরা পরস্পর পরস্পরের অ্যালিল, অর্থাৎ একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অপরজন তার বৈশিষ্ট্য প্রকাশ করে দিবে। অর্থাৎ এইখানে একটা জিন যদি নষ্ট হয়ে যায় কোনো ক্ষতি নাই, অর্থাৎ একটা জিন নষ্ট হয়ে গেলে আরেকটা জিন তো আছে তার বিকল্প হিসাবে। এই যে যেমন এটা আবার এইখানেও কিন্তু সেম, এই জিনটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে এর বৈশিষ্ট্য প্রকাশ করবে, আবার এই জিনটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে এই জিনটা তার বৈশিষ্ট্য প্রকাশ করবে। এই জন্য এদেরকে পরস্পরের কি বলা হয়, অ্যালিল বলা হয়। এবং জিনগুলো কেমনভাবে অবস্থান করে, জোড়ায় জোড়ায় অবস্থান করে। তো এই যে দেখো, এই যে অ্যালিল দুটি যদি ভিন্নধর্মী হয়ে থাকে, একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, এটা হচ্ছে হেটেরোজাইগাস। আর যদি অ্যালিল দুটি সমপ্রকৃতির হয়ে থাকে বা একই ধরনের হয়ে থাকে তাহলে এটাকে বলবো আমরা হোমোজাইগাস। হোমোজাইগাস আর আরেকটা কি, হেটেরোজাইগাস। এই জিনিসটা মাথায় রাখবে সবাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেটা পড়াবো আমরা সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আচ্ছা, প্রকট বৈশিষ্ট্যের জন্য একটু সহজভাবে আমি বলি। এই যে দেখো, কোন একটি লোকাসে অবস্থানকারী যে জিন জোড়া যা আছে, এই কোন একটি সমসংস্থ ক্রোমোজোমের লোকাসে অবস্থিত জিন জোড়ার একটিকে অপরটির কি বলি আমরা, অ্যালিল বলে থাকি। এখন এই যে অ্যালিল দুইটা যা আছে, এই বড় হাতের টির অ্যালিল হচ্ছে ছোট হাতের টি, আর ছোট হাতের টির অ্যালিল হচ্ছে বড় হাতের টি। কিন্তু এইখানে ছোট টি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমার খাটো উদ্ভিদ, আর লম্বাটি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে, সরি, বড় হাতের টি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে লম্বা উদ্ভিদ। এখন দেখো ভাইয়ারা, কোনো কারণে আমার দুইটা বৈশিষ্ট্য, একই মানুষ, আমি যেমন আমি তোমাদের বায়োলজি পড়াচ্ছি, আমি কিন্তু একই মানে আমি লম্বা বা খাটো একই সাথে কিন্তু আমি লম্বাও হইতে পারবো না, আবার খাটো হইতে পারবো না, যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে। অর্থাৎ এক জোড়া অ্যালিল, মাথায় রাখবা এটা, যে এক জোড়া অ্যালিল একটি বৈশিষ্ট্য প্রকাশ করবে। এক জোড়া অ্যালিল, অ্যালিল যে কোনো একটি বৈশিষ্ট্য প্রকাশ করবে। এক জোড়া অ্যালিল বা জিন, জিন যেহেতু জোড়ায় জোড়ায় অবস্থান করবে, তার মানে কি করবে, এরা দুইটা মিলে একটি বৈশিষ্ট্য প্রকাশ করবে। এখন দেখো, যদি এইখানে আমার কি হবে, এই জিনোটাইপ দ্বারা যে প্রাণী বা যে উদ্ভিদ গঠিত হবে সে কিন্তু লম্বা হবে। কেন লম্বা হবে? কারণ এই যে টিটা যে আছে, এই ছোট হাতের টির বৈশিষ্ট্য প্রকাশ করতে দিবে না। অর্থাৎ ছোট হাতের টি যে খাটো, এই খাটো বৈশিষ্ট্যটা প্রকাশ করতে দিবে না, বরং সে কি করবে, হেটেরোজাইগাস অবস্থায় যে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করবে সেই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এটা তো নর্মালি হোমোজাইগাস, এটা তো হোমোজাইগাস। এই হোমোজাইগাস অবস্থায় তো অবশ্যই লম্বা হবে বা এটা খাটো হবে। কিন্তু যখন হেটেরোজাইগাস অবস্থায় গেছে, যে এরকম বা এরকম, এই হেটেরোজাইগাস অবস্থায় যখন যাবে তারা, এই হেটেরোজাইগাস অবস্থায় যে জিনটা বা যে অ্যালিলটা তার বৈশিষ্ট্য প্রকাশ করবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এইটা হচ্ছে তোমার কি, প্রকট। আর এই যে অ্যালিলটা তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারলো না, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যের কারণে বাধাপ্রাপ্ত হইল, সেটাই হচ্ছে তার কি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ যে বৈশিষ্ট্যটা লুকায়িত অবস্থায় রয়েছে, প্রকাশ করতে পারলো না। কেন? এই যে প্রকট অ্যালিলের কারণে প্রচ্ছন্ন অ্যালিলটা যে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারলো না, সেটাই হচ্ছে তার কি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা দেখো, এরপর তোমাদের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা হচ্ছে তোমাদের কি, জিনোটাইপ। এতক্ষণ আমি এই জিনোটাইপ ওয়ার্ডটা ইউজ করতেছিলাম। এই জিনোটাইপ মূলত কি? এই জিনোটাইপ হচ্ছে তোমার এই যে দেখো, দুইটা লম্বা মানে তোমার যে অ্যালিল আছে, তোমার যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে তোমার দুইটা অ্যালিল যে জোড়ায় জোড়ায় অবস্থান করতেছে, এদের যে অবস্থান বা এদের যে গঠনটা, এইটাই হচ্ছে তোমার একটা জিনোটাইপ। যে কোনো একটা জিন যেভাবে বিন্যস্ত রয়েছে, এইটাই হচ্ছে তোমার একটা কি, জিনোটাইপ। এই যে লম্বা উদ্ভিদের জন্য জিনোটাইপ, এটা খাটো উদ্ভিদের জিনোটাইপ, এটা হচ্ছে লম্বা উদ্ভিদের এটা হেটেরোজাইগাস অবস্থায় আছে, কিন্তু এটা একটা কি, জিনোটাইপ। আর জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত যে কোনো বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। অর্থাৎ জিনের যে গঠন সেটাই হচ্ছে তোমার বলতে গেলে জিনোটাইপ। এখন দেখো, এটা দ্বারা কি উদ্ভিদ, লম্বা, এটা খাটো, এটা হেটেরোজাইগাস, তবু এটা কি, লম্বা। এখন এই যে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত যে বৈশিষ্ট্য আছে, এইটাই হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে ফিনোটাইপ। যে এই উদ্ভিদটা লম্বা না খাটো, এটা তুমি যা দ্বারা বুঝবা, এটাই হচ্ছে তোমার কি, ফিনোটাইপ। অর্থাৎ জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যই হচ্ছে তোমার কি, ফিনোটাইপ। ঠিক আছে? এরপরে চলো আমরা দেখবো যে
টেস্ট ক্রস। আচ্ছা তার আগে আমরা টেস্ট ক্রসটাই দেখি। টেস্ট ক্রস আর ব্যাক ক্রস অনেকের বুঝতে সমস্যা হয়। এই টেস্ট ক্রসটা যে আছে, এই টেস্ট ক্রসটা তোমাদের যে বুঝতে হবে, প্রথমে হচ্ছে ধরো তুমি কি করছো, একটা পিতা আর মাতা নিছো। পিতা হচ্ছে লম্বা উদ্ভিদ যে বললাম, আর মাতা হচ্ছে খাটো উদ্ভিদ। এখন দেখো এদের বংশধর কেমন হবে। এদের বংশধরটা হবে অনেকটা এই যে টি টি। আচ্ছা ভাইয়ারা দেখো, এই যে এই জিনিসটা যা আছে এইটা কি, এটা হচ্ছে F1 জনু বা প্রথম বংশধর যে আছে, এই প্রথম বংশধর এই F1 জনু বা F2 জনু যে আসবে, আবার এই F1 জনুর সাথে যদি F1 ইন্টু পিতা বা মাতা, পিতা বা মাতা, এই F1 জনুর সাথে পিতা বা মাতা তুমি যে কোনো একজনের যদি এখন ক্রস ঘটাও, তাহলে তুমি কি পাবা, যেটা পাবা সেটা হচ্ছে তোমার কি, টেস্ট ক্রস। ঠিক আছে, সরি পিতা বা মাতা, F1 জনুর সাথে মাতা যে আছে, এই মাতার যদি তুমি ক্রস ঘটাও, যেটা পাবা সেটার নাম কি হবে, টেস্ট ক্রস। দেখো ভাইয়ারা এই যে F1 ইন্টু মাতা, এখন আমরা চলো F1 ইন্টু মাতার একটু দেখি। F1 কোনটা পাইছি আমি, টি, ছোট হাতের টি, আর মাতা ছিল হচ্ছে আমার, এই যে মাতা ছিল এইটা, এটা হচ্ছে মাতা, এটা হচ্ছে পিতা। ঠিক আছে, ওইটা হচ্ছে মাতা ধরছি আমি। তো এখন বড় হাতের টি, ছোট হাতের টি, এই যে টি টি, এদের মধ্যে যদি এখন আমি ক্রস ঘটায় দিই, দেখো কি ঘটবে। দেখো এদের মধ্যে যে ইটা আসলো, এটা কি লম্বা, এই দুইটা হচ্ছে লম্বা, এই দুইটা হচ্ছে কি খাটো। তার মানে আমার কত আসছে, চারটা যদি আসে, বংশগতি যদি চারটা আসে, তার মানে দুইটা লম্বা, দুইটা হচ্ছে খাটো, অর্থাৎ 2:2 সমান কি লিখতে পারি আমরা, 2:2 পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1:1 লিখতে পারি। 2:2 সমান কত, 1:1, অর্থাৎ লম্বা ও খাটো উদ্ভিদের অনুপাত কত হবে, 1:1 হবে। এখন এইটা দ্বারা তুমি কি নির্ধারণ করতে পারবা, যে মাতার জিনোটাইপটা কেমন ছিল, এই জিনিসটা তুমি নির্ণয় করতে পারবা। এই যে যেহেতু 1:1 আসছে, এখন দেখো তুমি বুঝতে পারলা যে এখানে মাতার জিনোটাইপ ছিল ছোট হাতের টি, ছোট হাতের টি, অর্থাৎ মাতা ছিল কি, হোমোজাইগাস রেসেসিভ অবস্থায় ছিল। এই জিনিসগুলো নির্ণয় করার জন্য তোমার কি করতে হয়েছে, এই টেস্ট ক্রসটা করতে হয়েছে। তো আশা করি টেস্ট ক্রসের যে ইটা আছে, এই জিনিসটা বুঝতে পারছো, তাই না? আর ব্যাক ক্রস যেটা আছে, ব্যাক ক্রস যেটা আছে দেখো ভাইয়া, ব্যাক ক্রস হচ্ছে সেম জিনিস, কিন্তু সেটা হচ্ছে কি তোমার F1 ইন্টু পিতা বা মাতা, যে কোনো একজনের সাথে, পিতা বা মাতা। তুমি পিতার সাথেও করতে পারো, মাতার সাথেও করতে পারো, এইটা হচ্ছে তোমার ব্যাক ক্রস। F1 ইন্টু পিতা বা মাতা, আর F1 ইন্টু যদি শুধু মাতা দাও, তাহলে সেটা হবে টেস্ট ক্রস। এই টেস্ট ক্রস আর ব্যাক ক্রসের কারণ কি, টেস্ট ক্রসটা হচ্ছে যে কোনো একটা উদ্ভিদ বা প্রাণী যে তুমি পাইছো, এইটার কত পার্সেন্ট বৈশিষ্ট্য বা মাতা থেকে, মানে শুদ্ধ মাতা এবং বিশুদ্ধ মাতা এবং বিশুদ্ধ পিতা থেকে আসছে কিনা, এই টাইপের জিনিসগুলো নির্ণয় করার জন্য। ব্যাক ক্রস হচ্ছে বাই এনি চান্স তুমি তোমার মানে তুমি চাচ্ছ লম্বা উদ্ভিদ, কিন্তু তুমি পেয়ে গেছো খাটো উদ্ভিদ। এখন যদি তুমি লম্বা উদ্ভিদ পাইতে চাও, তাহলে কি করতে হবে তোমার, এই যে পিতার সাথে আবার তুমি ক্রস ঘটায় দাও, দেখবা যে তুমি লম্বা উদ্ভিদ পাই গেছো, কিন্তু আবার কিন্তু উদ্ভিদ হয়ে গেছে লম্বা, তুমি চাও খাটো, তাহলে কি করতে হবে, মাতার সাথে। এই দিক থেকে তুমি বলতে পারো সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। সকল টেস্ট ক্রসই হচ্ছে ব্যাক ক্রস, সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রসই টেস্ট ক্রস নয়।
তো তোমার আবার আরেকবার বলি, টেস্ট ক্রসের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে তুমি মাতার যে বৈশিষ্ট্যটা ছিল বা মাতার যে জিনোটাইপটা ছিল বা মাতার জিনোটাইপটা কেমন ধরনের ছিল এটা নির্ণয়ের জন্য করি, আর ব্যাক ক্রসটা করে থাকি হচ্ছে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য। ঠিক আছে, এই জিনিসটা আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, টেস্ট ক্রসটা আরেকবার বুঝাই দিতে বলছে একজন। আচ্ছা, সহজভাবে বুঝাই, দেখো টেস্ট ক্রস হচ্ছে F1 বা তোমার নর্মালি এই যে পিতা আর মাতার মধ্যে যে তোমার ক্রস ঘটানো হয়েছে, পিতা ও মাতার মধ্যে ক্রস ঘটানোর ফলে F1 জনুতে বা প্রথম যে বংশধরটা আছে সেই বংশধরে যে উদ্ভিদটা হবে বা প্রাণীটা হবে, সেই প্রাণী বা উদ্ভিদের সাথে মাতার যদি তুমি ক্রস ঘটায় দাও, যদি F1 ইন্টু মাতা এদের মধ্যে যদি ক্রস ঘটাও, এটা হচ্ছে টেস্ট ক্রস। আর যদি F1 ইন্টু মাতা বা পিতা যে কারোর সাথে যদি তুমি ক্রস ঘটাও, পিতা বা মাতা যে কারোর সাথে ক্রস ঘটাইলে সেটা হচ্ছে ব্যাক ক্রস। তো তুমি এইখান থেকে বলতে পারো যে সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রসই টেস্ট ক্রস নয়। এটাই আমি বুঝাইছি, ঠিক আছে? দুইটা অ্যালিল কখনো নষ্ট হয় না, কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাইতে পারে, কোনোভাবে মিউটেশন ঘটতে পারে। ঠিক আছে, দুইটা অ্যালিল কখনো নষ্ট হবে না, এই জিনিসটা মাথায় রাখবা, দুইটা অ্যালিলই কখনো নষ্ট হবে না। আর হ্যাঁ, তোমার যে প্রশ্নটা বলতেছো তুমি, এইরকম যদি কখনো ঘটে, কেমন ভাবে ঘটে, এটা প্রাথমিক অবস্থায় নষ্ট হয়ে যাইতে পারে বা হইতে পারে। এই ক্ষেত্রে কৃত্রিম রেডিয়েশনের মাধ্যমে যদি কখনো নষ্ট হয়েও যায়, তাহলে তোমার শরীরে দেখবা যে ব্যাকআপ অন্যান্য যে কোষ আছে ওই কোষগুলো ওই জিনের এটা উৎপন্ন করতে পারবে। কিন্তু কোনো কারণে যদি সমগ্র বডিটা নষ্ট হয়ে যায়, তখন কি হবে? একটা প্রশ্ন আসতে পারে যে ভাই সমগ্র দেহের ওই সেম বৈশিষ্ট্যের এলিলটা নষ্ট হয়ে গেল। ধরো তোমার শুধু যে লম্বা ও খাটো এরকম না, সাপোজ এই যে আমরা বলি না আমাদের মানুষের ডায়াবেটিক্স হয়ে থাকে কিসের অভাবে? ইনসুলিনের অভাবে। এই ইনসুলিন যে তৈরি করতেছে এইগুলাও কিন্তু শরীরে একটা জিন আছে আমাদের শরীরে। এই যে ইনসুলিন তৈরির জিন যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে কি হয়েছে বলো তো? তাহলে আমাদের শরীরে ইনসুলিন হবে না তৈরি। ইনসুলিন তৈরি না হলে ডায়াবেটিস দেখা দিবে, অর্থাৎ আমাদের ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে থাকবে না। তখন ওই যে বাইরে থেকে আমাদের ইনসুলিন পুশ করতে হয়। এই কারণে ডায়াবেটিক্স টাইপ 2 কিন্তু একটা জেনেটিক্যালি ডিসঅর্ডার। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা সবাই। অর্থাৎ ওই ধরনের যে প্রোটিনটা আছে ওই নির্দিষ্ট প্রোটিনটা তৈরি হবে না কোনো কারণে। যদি আমার একটা জিন মানে জিন ধরো যে অ্যালিল দুইটাই নষ্ট হয়ে গেছে, কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে কোনো একটা জিন, তাহলে আমাদের শরীরে যে মানে যে আমাদের প্রোটিনটা তৈরি হওয়ার কথা বা যে হরমোন বা এনজাইম তৈরি হওয়ার কথা, সেই এনজাইম বা হরমোন তৈরি হবে না। ফলে সেই এনজাইম বা হরমোনের অভাবে যে রোগগুলো আছে এই রোগগুলো আমাদের শরীরে দেখা দিবে। ঠিক আছে, এরকম খুবই কম হয়ে থাকে। আচ্ছা, এরপরে তোমরা যেটা বলবা মনোহাইব্রিড ক্রস ও ডাইহাইব্রিড ক্রস। আচ্ছা, এটা মুখে বলি। মনোহাইব্রিড ক্রস হচ্ছে এক জোড়া, মনো মানে হচ্ছে এক, অর্থাৎ এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, অর্থাৎ খাটো উদ্ভিদ ও লম্বা উদ্ভিদ, এইটা নিয়ে যে কাজ করা হইতেছে এইটাই হচ্ছে তোমার মনোহাইব্রিড ক্রস। অর্থাৎ এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের মধ্যে যে ক্রস ঘটানো হয়, অর্থাৎ খাটো উদ্ভিদ ও লম্বা উদ্ভিদের মধ্যে যে ক্রস ঘটানো হয়, এটাই হচ্ছে মনোহাইব্রিড ক্রস। আর ডাইহাইব্রিড ক্রস হচ্ছে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের মধ্যে, অর্থাৎ খাটো উদ্ভিদ কিন্তু খাটো ও হলুদ উদ্ভিদ, সরি খাটো ও সবুজ উদ্ভিদ, আর লম্বা ও হলুদ উদ্ভিদ এইরকম। অর্থাৎ উদ্ভিদের বর্ণ কেমন? উদ্ভিদের বর্ণ বা উদ্ভিদের ফলের যে বর্ণটা আছে সেটা হচ্ছে উদ্ভিদটা হচ্ছে লম্বা এবং হলুদ বর্ণধারী ফল বিশিষ্ট। আর আরেকটা উদ্ভিদ আছে উদ্ভিদটা খাটো এবং সবুজ বর্ণধারী ফল বিশিষ্ট। এইরকম দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে সবুজের বিপরীতধর্মী হচ্ছে হলুদ আর খাটোর বিপরীত হচ্ছে লম্বা। এইরকম বিপরীতধর্মী উদ্ভিদের মধ্যে যদি তুমি ক্রস ঘটাও, এটাই হচ্ছে তোমার ডাইহাইব্রিড ক্রস। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, আচ্ছা আচ্ছা, তো চলো এরপর আমরা চলে যাব কোথায়? মেন্ডেলের যে সূত্রটা আছে এই মেন্ডেলের সূত্রতে। দেখো এই যে মেন্ডেলের যে সূত্র আছে, মেন্ডেলের দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র একটু জাস্ট তোমরা পড়বা। প্রথম সূত্র যেটা আছে সেটা হচ্ছে পৃথকীকরণ সূত্র, পৃথকীকরণ সূত্র। ঠিক আছে, আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে তোমার স্বাধীনভাবে বন্টনের সূত্র বা স্বাধীনভাবে বিন্যাসের সূত্র, স্বাধীনভাবে বন্টনের সূত্র।
এখন দেখো এই যে পৃথকীকরণ সূত্রটা যে আছে, এই পৃথকীকরণ সূত্র হচ্ছে তোমার নর্মালি দেখবা যে জিনগুলো কেমন থাকে। এই যে যেমন এইটা তোমার ধরো যে একটা জিন, এই যে এইটা একটা জিন, এটা লম্বা বৈশিষ্ট্য প্রকাশে, এটা খাটো বৈশিষ্ট্য প্রকাশে, কিন্তু এরা কি করছে একই সাথে অবস্থান করতেছে। কিন্তু যখন এরা গ্যামিটের মধ্যে প্রবেশ করবে, এই গ্যামিটে প্রবেশ করার আগ মুহূর্তে দেখবা এরা পরস্পর থেকে কি হয়ে যাচ্ছে, এই যে পৃথক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে পৃথক হয়ে যাচ্ছে, এই পৃথক হওয়ার পরে আবার কি করতেছে এরা পরবর্তীতে আবার যখন এদের মধ্যে মিলন ঘটবে, এই যে বা তোমার ক্রস ঘটবে, ক্রস ঘটার পরে দেখো এরা কিন্তু আবার পরবর্তীতে একত্রিত হয়ে যাচ্ছে। এইখান থেকে এইটার সাথে এইটা, আবার এই যে এইটার সাথে ধরলাম এইটা, এইরকম ভাবে একত্রিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই একত্রিত হয়ে যে যাচ্ছে এইটাই হচ্ছে তোমার কি স্বাধীনভাবে পৃথকীকরণ সূত্র। এই পৃথকীকরণ সূত্র হচ্ছে তোমার মূলত এই জিনিসটাই বুঝাইছে, ইঙ্গিত করছে যে এরা সারা জীবন একত্রিত অবস্থায় থাকে, কিন্তু যখন এদেরকে মানে যখন এরা তোমার কোনো জনন কোষে বা গ্যামিটে প্রবেশ করবে, সেই মুহূর্তে এরা কি হয়ে যায়, পরস্পর থেকে পৃথক হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা যে এরা নর্মালি সারা জীবন রয়েছে এই অবস্থায়, তোমার শরীরে সারা জীবন রয়েছে এই অবস্থায়, কিন্তু যখনই এরা জনন কোষে প্রবেশ করবে, সেই মুহূর্তে জনন কোষে প্রবেশ করার সময় এরা কি হয়ে যায়, এই যে আলাদা হয়ে যায়। এই যে আলাদা হওয়ার যে ব্যাপারটা, এটাই হচ্ছে তোমার পৃথকীকরণ সূত্র। আর আরেকটা সূত্র যেটা আছে, এটা হচ্ছে তোমার কি স্বাধীনভাবে বন্টনের সূত্র। ঠিক আছে, এই যে স্বাধীনভাবে বন্টনের যে সূত্র আছে, এটা তোমার এইটা হচ্ছে পৃথকীকরণ যে সূত্রটা আছে, এটা এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। আর এই যে স্বাধীনভাবে বন্টনের সূত্র, এটা দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। যেমন এই যে এইরকম লম্বা উদ্ভিদের সাথে হলুদ ফুলযুক্ত উদ্ভিদ, আর খাটো উদ্ভিদের সাথে সবুজ ফুলযুক্ত উদ্ভিদ। এই যে এটা হচ্ছে হলুদ ফুল, এটা হচ্ছে সবুজ ফুল, এটা হচ্ছে খাটো, এটা হচ্ছে লম্বা। এখন দেখো যখন এদের মধ্যে ক্রস ঘটবে তখন কি হবে, তখন এই যে এইটি এর সাথে একটা যাবে বড় হাতের ওয়াই, আবার এই যে এইটি এর সাথে আরেকটা যাবে কি বড় হাতের ওয়াই। তো এই যে দেখো এইভাবে যে প্রতিটা একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, অর্থাৎ ওয়াই যে আছে, ওয়াইটা কিন্তু আলাদাভাবে যাচ্ছে না, এই ওয়াই টি এর সাথে একত্রিত হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা টি আর একটা ওয়াই আলাদা হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে স্বাধীনভাবে বিন্যাসের সূত্র। অর্থাৎ তোমার কখনো এরকম হবে না যে টি একভাবে গেল, এই টি আরেকভাবে, এই ওয়াই একভাবে, এই ওয়াই একভাবে, এই যে এই ওয়াই একভাবে, এই ওয়াই একভাবে, এরকম চারটা আলাদা গ্যামিট তৈরি হবে না। ঠিক আছে, একই গ্যামিটের মধ্যে একটা টি আর ওয়াই একত্রিত অবস্থায় থাকবে। এই জিনিসটাই হচ্ছে স্বাধীনভাবে বন্টনের সূত্র। এইটা কত, এই স্বাধীনভাবে বন্টনের সূত্রটা মাথায় রাখবা, দুই বা ততোধিক বিপরীত জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করার পৃথকীকরণ সূত্রটা এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এই ভাই তোমরা উল্টাপাল্টা কমেন্ট করো না, যারা পড়তেছে তাদেরকে পড়তে দাও। ঠিক আছে, এই যে উল্টাপাল্টা কমেন্ট করতেছে, তোমাদের সিয়াম ভাই কিন্তু মডারেট করতেছে, দেখলে কিন্তু খবর আছে। আচ্ছা, তো দেখো এই যে প্রথমভাবে যে পৃথকীকরণ যে সূত্র আছে, প্রথম সূত্র, এটা কি নিয়ে কাজ করবে, এটা হচ্ছে মনো হাইব্রিড ক্রস নিয়ে কাজ করবে। যেহেতু বলছি যে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে মনো হাইব্রিড ক্রস। আর এই যে স্বাধীনভাবে বন্টনের সূত্র, এটা দুই বা তিন জোড়া বা তারও অধিক বিপরীত জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করে, তাই এটার নাম হচ্ছে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকরায়ন, ডাইহাইব্রিড ক্রস। ঠিক আছে, এই জিনিসগুলা মাথায় রাখবা। এই মেন্ডেলের সূত্রের এই জিনিসগুলাই জাস্ট একটু বেসিকগুলা পড়ে নিবা, বেসিকগুলা তো বুঝিয়ে দিলাম, জাস্ট একটু পড়ে নিবা, কারণ এই জিনিসগুলা তোমাদের দরকার আছে। ঠিক আছে, দেখা যাবে যে এইগুলো থেকে হরহামেশা প্রশ্ন না, কিন্তু পরবর্তী অংশগুলো বুঝতে হলে তোমাদের এই জিনিসগুলো একটু রিডিং করতে হবে। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব, এই ক্রোমোজোম তত্ত্বটা যে আছে, ক্রোমোজোম এবং জিন পরস্পর সমান্তরালভাবে সঞ্চারিত হয়ে থাকে। এই জিনিসটা হচ্ছে ক্রোমোজোম এবং জিনের মধ্যে যে সম্পর্কটা, এই ক্রোমোজোম ও জিনের মধ্যে সম্পর্কটাই মূলত ইঙ্গিত করছে হচ্ছে তোমাদের কি, হ্যাঁ কি সিয়াম, আচ্ছা আচ্ছা, এই যে দেখো তোমাদের যে জিনিসটা আছে বংশগতির ক্রোমোজোম তত্ত্ব, এই বংশগতির ক্রোমোজোম তত্ত্ব বলতে মূলত কি বুঝাইছে বলো তো? এই বংশগতির ক্রোমোজোম তত্ত্বটা মূলত তোমাদের যে জিনিসটা ইঙ্গিত করছে, এই যে ক্রোমোজোম ও জিন
ক্রোমোজোম ও জিন এরা কি করতেছে, সমান্তরালভাবে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে চলে আসতেছে। ঠিক আছে, ক্রোমোজোম ও জিন পিতামাতা থেকে সন্তান সন্ততি চলে আসছে। এই যে ক্রোমোজোমগুলো যে তোমার জোড়া লাগা অবস্থায় থাকে, ক্রোমোজোমগুলোর মধ্যে কি ঘটে তোমার বলো তো? ক্রোমোজোমগুলোর মধ্যে ক্রসিং ওভার ঘটতেছে। এই যে ক্রসিং ওভার ঘটার ফলে তাদের মধ্যে ভিন্নধর্মী বৈশিষ্ট্য আসতেছে, নতুন একটি জিনের মানে তাদের মধ্যে নতুন ধরনের বৈশিষ্ট্য আবির্ভাব করছে, বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করতেছে কে? জিন। তো এই যে জিন যে একা আসবে তা না, জিন ও ক্রোমোজোম একত্রে আসবে, অর্থাৎ পিতামাতা থেকে সন্তান সন্ততিতে ক্রোমোজোম ও জিন আসতেছে এবং তারা কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে নিয়ে আসতেছে। এইটাই যে তত্ত্বের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেটার নামই হচ্ছে বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। এবং এটা কে প্রতিষ্ঠা করছে? শাটন ও বভেরি। শাটন ও বোভেরি এরা কি করছে? এই বংশগতির ক্রোমোজোম তত্ত্বটা প্রতিষ্ঠিত করছে। এই জিনিসটাই জাস্ট পড়লেই তোমাদের এনাফ, আর তেমন কিছু লাগবে না এখান থেকে। চলো আমরা চলে যাই প্রথম সূত্রে যে ব্যতিক্রমটা আছে। এখন আমরা পড়বো এই প্রথম সূত্রের ব্যতিক্রম। ঠিক আছে, প্রথম সূত্রের যে ব্যতিক্রম আছে এটা কি? এটা হচ্ছে তোমার অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, আর একটা হচ্ছে তোমার কি? লিথাল জিন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে অসম্পূর্ণ প্রকটতা যে আছে, এই অসম্পূর্ণতা প্রকটতার ফলে কি হয়েছে বলো তো? মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস যে আছে, মনোহাইব্রিড ক্রসটা আগে একটু দেখাই। এই যে একটু আগে দেখাইছি, দেখো লম্বা উদ্ভিদ, খাটো উদ্ভিদ, বা হচ্ছে যে আচ্ছা এই যে হেটেরোজাইগাস অবস্থায় যে রয়েছে, এই হেটেরোজাইগাস অবস্থায় ধরো যে আমি কি করছি, এদের মাঝখানে ক্রস ঘটাইছি। এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে মাতা। এখন দেখো কি ঘটবে, টি ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি। এখন এদের মধ্যে যদি ক্রস ঘটাই আমি, কি আসার কথা? টি বড় হাতের টি। এদের দেখো F1 এদের জিনোটাইপ কেমন হওয়ার কথা? এই যে দেখো F1 এর জিনোটাইপ হচ্ছে এইরকম। এখন এর মাঝখানে এই তিনটা উদ্ভিদ হচ্ছে লম্বা, তাই না? আর এটা হচ্ছে তোমার কি? খাটো। তার মানে তুমি বলতে পারতেছো যে তুমি একটা পিতামাতা হেটেরোজাইগাস পিতার সাথে হেটেরোজাইগাস মাতার যদি তুমি ক্রস ঘটাও, তাহলে তোমার F1 জনুতে যে উদ্ভিদগুলো আসতেছে বা যে বংশধরটা আসতেছে, সেই বংশধরের মধ্যে যে জিনোটাইপিক অনুপাতটা, এটা কত থাকবে? 3:1। ঠিক আছে, 3:1। এখন এইটা হওয়ার কথা, কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে 3:1 না হয়ে গেছে কত? 1:2:1। 1:2:1 যে হইল, এইটাই হচ্ছে তোমার কি? অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, এখন যেহেতু অসম্পূর্ণ প্রকটতা যেহেতু আমি দেখাইতেছি, এখন অসম্পূর্ণ প্রকটতার উদাহরণটা আমরা একটা সাদা স্লাইডে একটু দেখাই দিই। ঠিক আছে, অসম্পূর্ণ প্রকটতার হচ্ছে তোমার হচ্ছে সন্ধ্যা মালতী ফুল যা আছে, এই সন্ধ্যামালতী, এই সন্ধ্যামালতী ফুল যে আছে, এই সন্ধ্যামালতী ফুলের মধ্যে কয় ধরনের স্ট্রেন আছে বলো তো? সন্ধ্যামালতী ফুলের মধ্যে লাল আর সাদা ফুল বিশিষ্ট কয় ধরনের ফুল বিশিষ্ট? লাল ফুল এবং লাল ও সাদা ফুল বিশিষ্ট আছে, ফুল বিশিষ্ট। এখন দেখো লাল ফুল বিশিষ্ট ধরলাম আমি, এই যে লাল ফুল বিশিষ্ট যারা, এদেরকে ধরলাম বড় হাতের আর, বড় হাতের আর। সাদা ফুল যারা, তারা হচ্ছে ছোট হাতের আর, অর্থাৎ রেসেসিভ অবস্থায় আছে। ঠিক আছে, এই যে জিনটা কি? রেসেসিভ অবস্থায় আছে। এখন এদের মধ্যে তুমি ক্রস ঘটাও, যে একটা ছোট হাতের আর, মানে
আচ্ছা দেখো, এই যে লাল ও সাদা ফুল বিশিষ্ট যে সন্ধ্যামালতী উদ্ভিদটা রয়েছে, এই লাল ও সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী উদ্ভিদের মধ্যে যদি তুমি ক্রস ঘটাও, এদের মাঝখানে যদি তুমি ক্রস ঘটাও, দেখো কি হবে। এই যে এদের মাঝখানে ক্রস ঘটাইলে আর এবং আর সরি আর 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 আসতেছে। এখন আবার এদের মাঝখানে ক্রস ঘটাও, এটা হচ্ছে F1 ধরলাম আমি, আর এটা ধরলাম তাহলে কি F2। ঠিক আছে, এটা হচ্ছে লাল ফুল বিশিষ্ট, এটা হচ্ছে সাদা ফুল বিশিষ্ট। আর যদি বলি আমরা গোলাপি ফুল বিশিষ্ট জিনোটাইপ, এটার হবে এইরকম, এটা কি, এটা হচ্ছে গোলাপি। এখন দেখো এই যে ক্রস ঘটাইছে এদের মাঝখানে আর আর, তারপরে এইটা আর 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 আর, এই যে আর ছোট হাতের আর। দেখো ভাইয়া, প্রথম বংশধর অর্থাৎ লাল আর সাদার মধ্যে ক্রস ঘটাইলে প্রথম বংশধরে যারা আসতেছে তারা কি, প্রথম বংশধরে যারা আসতেছে F1 এ যারা আসতেছে এরা সবাই হচ্ছে গোলাপি। কেমন হচ্ছে, সবগুলো হচ্ছে গোলাপি। এখন F1 এর যে দুইটা গোলাপি আছে, এই F1 এর মধ্যে আবার আমি কি করলাম, F1 এর আর আর এবং এই যে আর আর, এদের মধ্যে যদি ক্রস ঘটাই তাহলে কি হবে, এটা হচ্ছে আমার F2। এখন দেখো বড় হাতের আর বড় হাতের আর, বড় হাতের আর ছোট হাতের আর, বড় হাতের আর ছোট হাতের আর, ছোট হাতের আর ছোট হাতের আর, এইটা হবে সাদা, সরি এটা হবে লাল, এইটা হবে গোলাপি, এই দুইটা হবে গোলাপি, আর এইটা হবে কি, এইটা হবে তোমার সাদা। এখন দেখো ভাইয়ারা, হওয়ার কথা ছিল হয় গোলাপি, হয় লাল বা হয় সাদা, কিন্তু হয়ে গেছে মাঝখানে এই যে গোলাপি যে হয়ে গেছে। এই গোলাপি হওয়ার কারণটা কি বলো তো? এই গোলাপি হওয়ার কারণ হচ্ছে, অর্থাৎ তোমার এই যে ডমিনেন্ট জিন এবং রেসেসিভ জিন, এটা ডমিনেন্ট এবং এটা রেসেসিভ, বা এটা হচ্ছে প্রকট জিন, এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। এই প্রকট ও প্রচ্ছন্ন যখন একত্রিত অবস্থায় থাকবে তখন এরা কি করবে, এদের স্বতন্ত্র কোনো বৈশিষ্ট্য প্রকাশ করবে না। আমরা বরাবরই দেখে আসছি, যেমন লম্বা ও খাটোর মধ্যে, লম্বা ও খাটোর মধ্যে অলওয়েজ লম্বাটা তার বৈশিষ্ট্য প্রকাশ করে, খাটো তা করতে পারে না। কিন্তু এইখানে এই প্রকট অর্থাৎ লাল জিনটা, মানে লাল বর্ণ প্রকাশকারী যে জিন এবং সাদা বর্ণ প্রকাশকারী জিন, এরা কেউই তাদের নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। ফলে ফুলটা সাদাও হবে না আবার লালও হবে না, বরং লাল ও সাদার মিশ্রণ বা মধ্যবর্তী একটা বর্ণ হবে, যার নাম হচ্ছে গোলাপি বর্ণ। ফলে তোমাদের যে অনুপাতটা হবে, এই অনুপাতটা কেমন হয়ে যাবে, 1:2:1 হয়ে গেছে, কারণ দুইটা গোলাপি, একটা সাদা একটা লাল। ফলে এই যে দেখো, তার ন্যাচারাল যে হওয়ার কথা 3:1, এই 3:1 যে তোমার কি হয়েছে, 3:1 হওয়ার পরিবর্তে হয়ে গেছে কত, 1:2:1। প্রথম সূত্রের যে বৈশিষ্ট্যটা আছে সেটা হওয়ার কথা ছিল কত, 3:1, না হয়ে হয়েছে কত, 1:2:1। এইটাই হচ্ছে তোমার অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, কারণ কেউই সম্পূর্ণভাবে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। আর অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী যে জিনটা আছে, সেই জিনটার নাম কি বলতো, ইন্টারমিডিয়েট জিন। কারণ এদের মধ্যবর্তী একটা বৈশিষ্ট্য বা ইন্টারমিডিয়েট একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, কেউই স্বতন্ত্রভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে নাই, তাই জিনটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট জিন। ঠিক আছে, তো আশা করি কারো কোনো সমস্যা নাই, ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপর চলো আমরা চলে যাই কোথায়, সমপ্রকটতা। ভাইয়ারা, একটু আগে আমি পড়াইলাম যে মধ্যবর্তী একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, তাই না? এখন দেখো এই সমপ্রকটতায় কি ঘটবে, এইটার অনুপাত হয়ে যাবে কত, এই 3:1 এর হওয়ার কথা ছিল কত, 3:1। আচ্ছা, এইটা হচ্ছে তোমার F2 জিনোটাইপ, ঠিক আছে, টি 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 টি, এই যে লম্বা খাটো। আর F1টা আমি দেখাই নাই, F1 মূলত এই যে এইটা হচ্ছে F1 এর দুইটার মধ্যে ক্রস ঘটাইছি, F1 এর দুইটার মধ্যে ক্রস ঘটানোর ফলে F2 তে এটা আসছে। ঠিক আছে, আর F1 যে তৈরি হয়েছে লম্বা পিতা খাটো মাথা থেকে, ওইটা আমি দেখাই নাই এখানে। দেখো 1:2:1, এইটাও হয়ে যাবে, সমপ্রকটতায় হয়ে যাবে কি 1:2:1। কেন হবে একটু আমি দেখাই।
এই যে দেখো এটা তো দেখাইছি, সেই সাথে এখন সমপ্রকটতার যেটা আছে ওইটা একটু দেখাই, জাস্ট সিম্পল আলাপ আলোচনা। সমপ্রকটতায় হচ্ছে এই যে সমপ্রকটতা যে আমি দেখাইলাম, এই সমপ্রকটতায় তোমার যে জিনিসটা একটু করবা তোমরা পড়বা, সেটা হচ্ছে সাদা লেগ হোয়ার্ন, সাদা ও কালো বর্ণের যে আন্দালুসিয়ান মোরগ মুরগি আছে তাদের মধ্যে ক্রস ঘটাইতে হবে তোমাদের। কিসের মধ্যে? সাদা বর্ণের ও কালো বর্ণের যে আন্দালুসিয়ান মোরগ মুরগি আছে, ঠিক আছে, এদের মধ্যে ক্রস ঘটাও। এখন দেখো কালো বর্ণের, এটা হচ্ছে কালো, কার কার মধ্যে ক্রস ঘটাইলা সেটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ তোমার এইখানে আসতে পারে যে এই যে সমপ্রকটতা কোন প্রাণীর মধ্যে দেখা যায়, কালো বর্ণের ও সাদা বর্ণের আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে। কোনটা? আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে, ঠিক আছে, বা হোয়াইট লেগ হর্নের মধ্যে। এই যে এই টাইপের, এটা হচ্ছে কালো। আর সাদা কোনটা? এই যে এইটা। এখন এদের মধ্যে ক্রস ঘটাইলে F1 এ যেটা হবে, F1 এ এটা হচ্ছে F1। এখন F1 এর পর আবার তুমি এইখানে দুইটা নিয়ে ক্রস ঘটাইলা, অর্থাৎ বি ইন্টু বি ছোট হাতের বি, এদের মধ্যে ক্রস ঘটাইলে আচ্ছা জায়গা একটু কম, আমি এই সাইডে লিখি। এদের মধ্যে যখন ক্রস ঘটাবা দেখো কি হয়েছে, বি বি এই যে কালো বর্ণের এই যে এইটা হচ্ছে কালো, এটা হচ্ছে F2, এটা কি কালো, এইটা হচ্ছে সাদা। তাহলে মাঝের যে দুইটা আছে এই দুইটা কেমন? হিসাব অনুযায়ী মেন্ডেলের যে প্রথম সূত্র আছে অনুযায়ী এই দুইটাও কালো হওয়ার কথা, কিন্তু এটা কালো না হইয়া কালোর মাঝে সাদা সাদা ছোপ দাগ, কালোর মাঝে সাদা ছোপ বিশিষ্ট দাগ থাকবে। এই যে তোমার একটা মুরগি যদি তুমি আঁকাও, একটা মুরগি যদি তুমি আঁকাও, এই যে ধরো এটা হচ্ছে একটা কালো মুরগি, এই সাদাটারে তুমি কালো ধরো, আর মাঝখানে যে ছোপ ছোপ এরকম দাগ দেখবা, এই যে গোল গোল এরকম থাকবে, কিছু জায়গায় যে এরকম ছোপ ছোপ দাগ থাকবে, এইটাই হচ্ছে তোমার সমপ্রকটতা। কেন সমপ্রকটতা? কারণ এইখানে দেখো কালো এবং সাদা দুইটাই প্রকাশ পাইছে, এইখানে কিন্তু কালো এবং সাদার মধ্যবর্তী কোনো বর্ণ আসে নাই, যেমন ছাই বর্ণ বা ধূসর বর্ণ বা অ্যাশ কালার এরকম আসে নাই, যার জন্য এটা হচ্ছে কি তোমার সমপ্রকটতা। কালোও প্রকাশ পাইছে, সাদাও প্রকাশ পাইছে, এটা কিন্তু মধ্যবর্তী কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই, যেমন আগেরটাই পাইছিল সাদা এবং লালের মধ্যবর্তী গোলাপি প্রকাশ পাইছে, এটা কিন্তু কালো এবং সাদার মধ্যবর্তী অ্যাশ কালার বা হচ্ছে তোমার ধূসর বর্ণ এরকম প্রকাশ পায় নাই, বরং কালোও পাইছে এবং সাদাও পাইছে, যার জন্য এটার নাম হচ্ছে কি তোমার সমপ্রকটতা। এবং এইটাতেও কি হয়েছে 1:2:1 হয়ে গেছে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। আর লিথাল জিন যেটা আছে, এই লিথাল জিন হচ্ছে তোমার, লিথাল জিনের অনুপাত কত? 3:1 এর পরিবর্তে এর বদলে কত হয়ে যায়? 2:1 হয়ে যায়, ঠিক আছে। এই লিথাল জিনটা ভালোভাবে পড়বা। লিথাল জিন যা আবিষ্কার করছে, এই লিথাল জিনটা তোমার কি করছে বলো তো? মিউটেশনের কারণে পরিবর্তন হয়ে গেছে। এখন এই লিথাল জিনের যে প্রভাবকে কি বলা হয়? লিথাল জিনের প্রভাবকে বলা হয় লিথালিটি। লিথাল জিনের প্রভাবকে কি বলি? লিথালিটি বলা হয়। আর লিথাল জিন কোন অবস্থায়? এই লিথাল জিন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় হোমোজাইগাস রিসেসিভ অবস্থায়, অর্থাৎ তোমার ইঁদুরের মধ্যে এটার ক্রস ঘটানো হয়েছে, যে ইঁদুরের মধ্যে যা আছে, অর্থাৎ ইঁদুরের মধ্যে তোমার 3 ধরনের জিনোটাইপ আসে। একটা হচ্ছে বড় হাতের ওয়াই, এটা হচ্ছে হলুদ বর্ণের ইঁদুর ওয়াই, আর ছোট হাতের ওয়াই যদি আসে, এটা হচ্ছে তোমার
অ্যাগিউটি বা কালচে বাদামি বর্ণের, যেটা সচরাচর আমরা দেখে থাকি। আর পৃথিবী আর এই যে সরি, এইটা হচ্ছে তোমার অ্যাগিউটি, সচরাচর আমরা যেটি, এটা হচ্ছে তোমার হচ্ছে কি বর্ণের ইঁদুর, এইটা হচ্ছে হলুদ বর্ণের, আর এইটা যে আসবে এটা ভ্রূণ অবস্থায় মারা যাবে। ঠিক আছে, এই যে হোমোজাইগাস রেসেসিভ অবস্থায়, এই হোমোজাইগাস রেসেসিভ অবস্থায় থাকলে ইঁদুর কি হয়ে যায়, হলদে বর্ণের ইঁদুরগুলো মারা যাবে। এইটাই হচ্ছে তোমার লিথাল জিনের যে প্রভাবটা। এই লিথাল জিনের প্রভাবটা কি বলছি আমরা, লিথালিটি বলে থাকি। ঠিক আছে, হ্যাঁ, এই বিশুদ্ধ অর্থাৎ বিশুদ্ধ বা হোমোজাইগাস যে আছে রেসেসিভ অবস্থায় বা হোমোজাইগাস হলুদ ইঁদুর তুমি কখনোই পাবা না ভাইয়ারা, কারণ এটা ভ্রূণীয় অবস্থাতেই মারা যায়। আর তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, লিথাল জিনের যে প্রভাবটা আছে, এই লিথাল জিনের প্রভাবে, লিথাল জিন এর প্রভাবে যদি 50%-এর অধিক জীব মারা যায়, 50%-এর অধিক জীব মারা গেলে ওই লিথাল জিনকে কি বলবো আমরা, সেমি লিথাল। আর 50%-এর কম জীব মারা গেলে কি বলবো, সাবভাইটাল। এখন এই যে সেমি লিথাল আর সাবভাইটাল জিন যে আছে, যেমন সেমি লিথাল জিন যে আছে তোমার, এই সেমি লিথাল জিন কোনটা বলো তো, যেমন এই যে সেমি লিথাল নিয়ে একটু বলি, এই সেমি লিথাল হচ্ছে হিমোফিলিয়া রোগীর যে জিনটা আছে, এটা হচ্ছে সেমি লিথাল হিমোফিলিয়া। আর এই যে সাবভাইটাল যেটা আছে, ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা। এগুলো হচ্ছে সাবভাইটাল জিন। আর সেই সাথে তোমাদের দেখবা যে লিথাল জিনের প্রভাবে যে কিছু রোগ, লিথাল জিনের প্রভাবে বিভিন্ন রোগ হয়, যে এই রোগগুলা পড়বা। যেমন এর মাঝখানে আছে তোমার হচ্ছে ব্রাকিওফ্যালেঞ্জি আছে, অর্থাৎ তোমার আঙুল খাটো হয়ে যাওয়ার যে রোগটা আছে সেটা হচ্ছে ব্রাকিওফ্যালেঞ্জি। আবার সিস্টিক ফাইব্রোসিসের মধ্যে হচ্ছে তোমার ফুসফুস গঠিত যে রোগটা হয় বা শ্বসনতন্ত্রের যে রোগটা হয়, এটার নামই হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। এবং সেই সাথে তোমার আরও বিভিন্ন রোগ আছে, যেমন অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, বা হচ্ছে তোমার কি বলে থ্যালাসেমিয়া। এই টাইপের রোগগুলো হচ্ছে তোমার এই লিথাল জিনের প্রভাবে হয়ে থাকে। এই লিথাল জিনের প্রভাবে যে বিভিন্ন রোগ হয়ে থাকে, এই রোগগুলো তুমি খুব ডিটেলসে বা ভালোভাবে পড়বা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। আর সর্বপ্রথম কে হচ্ছে লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করছে বলো তো, লুসিয়ান কুনো। কত সালে, 1905 সালে। এই জিনিসটা মাথায় রাখবা। কুনো কত, 1905 সালে লিথাল জিনে, কার দেহে, ইঁদুরের দেহে লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর প্রকৃতিতে বা বাস্তবে তুমি যদি তোমার রিয়েল লাইফে কোনো ইঁদুর, হলুদ ইঁদুর দেখতে পাও, তাহলে সেগুলো কি তোমার, এই যে হলুদ ইঁদুরগুলো দেখতে পাবা সেগুলো কি হেটেরোজাইগাস। প্রকৃতিতে যেসব হলুদ ইঁদুর পাওয়া যায় তা হেটেরোজাইগাস। অর্থাৎ তুমি প্রকৃতিতে কোনো হোমোজাইগাস হলুদ ইঁদুর দেখতে পারবা না। ঠিক আছে, যা দেখতে পাবো সেটা কি হেটেরোজাইগাস। আচ্ছা, চলো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কি, হ্যাঁ, অনুপাত মাথায় রাখতে হবে তোমাদের। আর ডিটেলসের মধ্যে কোন কোন প্রাণীর মধ্যে ওইটা ঘটছে এই জিনিসটা মাথায় রাখতে হবে। অনুপাতটাই মেইন, কারণ অনুপাতই তোমাদের ম্যাক্সিমামের এক্সামে আসবে। ঠিক আছে, হ্যাঁ, সালটা একটু মাথায় রাখো, 1905 সাল।
আচ্ছা চলো এখন আমরা যেটা বলবো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এখন এই যে দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রমটা আছে, এই দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যে যেটা আছে, একটা হচ্ছে পরিপূরক জিন আর একটা হচ্ছে তোমার কি এপিস্ট্যাসিস। আচ্ছা, পরিপূরক জিন এপিস্ট্যাসিস। আচ্ছা দ্বিতীয় সূত্র সম্বন্ধে একটু বলি। দ্বিতীয় সূত্র যেটা আছে ওইখানে তোমার যে অনুপাত দাঁড়াবে সেই অনুপাতটা হবে 9:3:3:1। অনুপাত হওয়ার কথা এরকম 9:3:3:1, কিন্তু পরিপূরক জিন। আর একটা আছে কি এপিস্ট্যাসিস। এই এপিস্ট্যাসিস আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস আর একটা হচ্ছে তোমার দ্বৈত প্রচ্ছন্ন। একটা হচ্ছে পরিপূরক জিন আর একটা হচ্ছে এপিস্ট্যাসিস, একটা হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস আর একটা হচ্ছে কি তোমার দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। আচ্ছা এখন চলো আমরা পরিপূরক জিনটা একটু আলোচনা করি, ঠিক আছে? এই যে দেখো আমরা যে দেখতেছি পরিপূরক জিন আছে, অর্থাৎ পরিপূরক জিন যেটা তুমি বুঝবা সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, এইটাই হচ্ছে তোমার কি পরিপূরক জিন। এখন ধরো দুইটা স্ট্রেন নিছি আমি, সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। কিসের? সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। এখন দেখো এই সাদা ফুলযুক্ত মিষ্টি মটরযুক্ত দুইটা উদ্ভিদ আছে, এ এ বি বি, এদের এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে মাতা, ঠিক আছে? সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। এখন এইখান থেকে কি আসবে? এখান থেকে তোমার যেটা তৈরি হবে, এর সাথে একটা বি যাবে, আবার এই বড় হাতের এর সাথে একটা বি যাবে। এইখান থেকে এই ছোট হাতের এর সাথে একটা বি যাবে, এই ছোট হাতের এর সাথে একটা বি যাবে। এদের মাঝখানে যখন ক্রস ঘটানো হবে কি ঘটবে? এই যে এ ছোট হাতের এ, বি ছোট হাতের বি, তারপরে এইখানে তোমার এ ছোট হাতের এ, বি ছোট হাতের বি, এ ছোট হাতের এ, বি ছোট হাতের বি। ভাইয়ারা এইখানে দেখো, এইখানে যে কয়টা উদ্ভিদ উৎপন্ন হবে, সাদা ফুলযুক্ত মিষ্টি মটর বলছি না আমরা, এইখানে যে কয়টা মটর উদ্ভিদ উৎপন্ন হবে এই সবগুলার বৈশিষ্ট্য হবে বেগুনি ফুল বিশিষ্ট। এর কারণ বলি, এখন তুমি এই যে এই বেগুনি ফুল বিশিষ্ট দুইটা উদ্ভিদের মধ্যে যদি আবার তুমি কি করো, ক্রস ঘটাও, তাহলে তুমি যে জিনোটাইপটা পাবা, বিভিন্ন ধরনের জিনোটাইপ এখানে পাবা, প্রায় 16টা। চেকার বোর্ডের মাধ্যমে তোমরা একটু বাসায় আঁকে নিও, কারণ এখন অ্যাডমিশনের ক্লাস তো এত ডিটেলসে পড়ানো তো সম্ভব না। তো তোমরা বাসায় একটু এক্সপেরিমেন্ট করো, দেখবা। আমি জাস্ট পদ্ধতিটা শিখাই দিই। দেখো কেন এটা বেগুনি ফুল হইলো। এইখানে একটা ডমিনেন্ট আছে, আবার বি এরও তোমার যে দুইটা ভিন্ন ধর্মী যে আমি বৈশিষ্ট্য মানে দুইটা ভিন্ন ধর্মী যে অ্যালিল নিছি আমি, দেখো এইখানে বড় হাতের এ ছোট হাতের বি, ছোট হাতের এ বড় হাতের বি, এইখানে তোমার দুইটা মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে? কালারটা নিয়ন্ত্রণ করতেছে কি তোমার এই দুইটা জিন, মানে এ এবং বড় হাতের এ এবং ছোট হাতের বি, ছোট হাতের বি। এই যে দুই জোড়া অ্যালিল আছে না, এই এক জোড়া অ্যালিল, এই এক জোড়া অ্যালিল, এই দুই জোড়া অ্যালিল মিলে একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এটা মাথায় রাখো তোমরা। এখন দেখো দুই জোড়া অ্যালিল, এইখানে কি এইটা এক জোড়া অ্যালিল, আবার এই যে এইটা হচ্ছে আরেক জোড়া অ্যালিল। এখন দেখো এই দুই জোড়া অ্যালিলের মধ্যে একটা ডমিনেন্ট আছে, একটা রেসিসিভ আছে, আবার এইখানেও একটা ডমিনেন্ট আছে, একটা রেসিসিভ আছে। যেহেতু প্রতিটা জিনেরই একটা করে ডমিনেন্ট আছে, অর্থাৎ এরও একটা ডমিনেন্ট আছে, বি এরও একটা ডমিনেন্ট আছে, তাই এটা কি পরিপূরক জিন, অর্থাৎ এরা দুইটা মিলে একটি বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাই এটা হয়ে গেছে কি বেগুনি বর্ণের। কিন্তু এই যে এইটার ক্ষেত্রেও সেম, কিন্তু কোনো কারণে যদি ভাইয়ারা দেখবা যে এইরকম আসতো, এ ছোট হাতের এ, বি
ছোট হাতের বি। দেখো এই বির মধ্যে কোনো ডমিনেন্ট আছে নাই, বির মধ্যে দুইটাই আছে রেসেসিভ, তাহলে এই ক্ষেত্রে তোমার ফুল হইতো কেমন, সাদা। ঠিক আছে, অর্থাৎ সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। আবার তোমার এইরকম আছে ছোট হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি, এইটাও হচ্ছে তোমার কেমন, সাদা। আবার এইরকম আছে এ, বড় হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি। এইখানে দেখো এটা দুইটাই ডমিনেন্ট, আবার এটার মধ্যে একটা ডমিনেন্ট আছে, তাহলে ফুলটা কেমন হবে, বেগুনি। অর্থাৎ তোমার যখনই দুইটা যে নিছি আমরা, দুই জোড়া যে অ্যালিল নিছি, এই দুই জোড়া অ্যালিলের মধ্যে দুইটার মধ্যে যদি তোমার এই থাকে কি জানি ডমিনেন্ট জিন থাকে, তাহলে তোমার সেটা হয়ে যাবে বেগুনি ফুল বিশিষ্ট উদ্ভিদ। এই জিনিসটা মাথায় রাখবা সবাই, ঠিক আছে। তো একটা হচ্ছে সাদা মটরযুক্ত মিষ্টি সাদা ফুলযুক্ত মিষ্টি মটর উদ্ভিদের মধ্যে ক্রস ঘটাইলে দেখো আমরা এখানে কি পাইতেছি, এইটা ডমিনেন্ট, আবার এখানে এটা ডমিনেন্ট, এটা ডমিনেন্ট, এটা ডমিনেন্ট, তাই সবগুলা কেমন হয়েছে, বেগুনি হয়েছে। অর্থাৎ দুইটা মিলা যেহেতু একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, অর্থাৎ এ জিন আর বি জিন, এই জিনগুলো মিলে তোমার একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, তাই এটা কি পরিপূরক জিন। আশা করি এই জিনিসটা তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো। তো দেখো এই যে এই জিনিসটা যে পড়াইলাম, এখন এর ফলে তোমার কি আসবে জানো, এই পরিপূরক জিনের অনুপাত কত আসবে, এই পরিপূরক জিনের অনুপাত আসবে হচ্ছে তোমাদের কত, 9:7 আসবে। বিশ্বাস না হলে চেকার বোর্ডের মাধ্যমে একটু তোমরা নিজেরা খাতায় প্রমাণ করবা। দেখো কত আসছে, 9:7 আসছে। আসার কথা ছিল কত, আসার কথা ছিল 9:3:3:1, কিন্তু এসে গেছে কত, 9:7। তো এই ছিল পরিপূরক জিন। এরপর চলো আমরা পড়ে যাই কোথায়, এপিস্টাসিস। এই এপিস্টাসিস মানে হচ্ছে বাধা দেওয়া। অর্থাৎ তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটি জিন যখন অন্য একটি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন। একটি জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিলে তাকে কি বলবো, এপিস্ট্যাটিক জিন। আরেকটা জিন আছে যে হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাচ্ছে, তার নাম কি, হাইপোস্ট্যাটিক জিন। হাইপোস্ট্যাটিক জিন কোনটা, বৈশিষ্ট্য প্রকাশে যে জিন বাধা পায় বা বাধাপ্রাপ্ত হয়। ক্লিয়ার, এই দুইটা জিন মাথায় রাখবা, একটা হচ্ছে এপিস্ট্যাটিক জিন আর একটা কি, হাইপোস্ট্যাটিক জিন। এখন চলো আমরা চলে যাই কোনটা, প্রকট এপিস্টাসিস। এই যে প্রকট এপিস্টাসিস যেটা আছে, এই প্রকট এপিস্টাসিসে মাথায় রাখবা তোমরা যে একমাত্র কোন অবস্থায় বলো তো, যখন একটি প্রকট জিন অন্য একটি প্রকট জিনের, অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রকট এপিস্টাসিস। ঠিক আছে, এখন এইটা কার কার মধ্যে ঘটে বলো তো, হোয়াইট লেগহর্ন ও মানে তোমার হচ্ছে নর্মালি যাদের মধ্যে ঘটে, সাদা লেগহর্ন বা হোয়াইট লেগহর্ন আমরা বলি। এই হোয়াইট লেগহর্ন মোরগ মুরগির মধ্যে যদি রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী একটা জিন আছে, যার নাম হচ্ছে তোমার কি, কালারফুল, অর্থাৎ সি। ধরো তোমার এটা কার কার মধ্যে ঘটবে, হোয়াইট লেগহর্ন, হোয়াইট লেগহর্ন এই মোরগ মুরগির মধ্যে ঘটবে। ঠিক আছে, এখন ধরো এটা কি ঘটবে, রঙিন পালক দায়ের জন্য এক ধরনের জিন আছে, রঙিন পালক দায়ের জন্য জিন আছে, সেটা হচ্ছে সি এটা। আর আরেকটা জিন আছে যেটা হচ্ছে রঙিন পালক সৃষ্টি করবে না বা রঙিন পালক সৃষ্টিতে বাধা দিবে। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াইট লেগহর্ন আমরা ধরছি। আরেকটার মধ্যে ক্রস ঘটাই, হোয়াইট ওয়াইন্টেড বা সাদা লেগহর্ন
সাদা পয়েন্টেড, এদের মাঝখানে তুমি ক্রস ঘটাও, এদের মাঝখানে এই যে দেখো এইটা আছে এইরকম, এদের মাঝখানে যখন তুমি ক্রস ঘটাবা সি আই সি আই সি আই সি আই, সি সি আই আই, আই আই। এখন দেখো ভাইয়ারা, এইখানে তোমার যেটা আছে এই সি যদি থাকে আর এই আই থাকে, এই সি হচ্ছে কালারের জন্য দায়ী, মানে কালার সৃষ্টির জন্য দায়ী বা রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী, ঠিক আছে। আর আই হচ্ছে তোমার কি বলতো, আই হচ্ছে রঙিন পালক সৃষ্টিতে বাধাদানকারী জিন, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। একটু মিস্টেক হয়ে গেছে। একটুই করে দিই। এই যে দেখো সি সি আই আই, এই সবগুলোই এখন এইরকমই হবে। এই যে দেখো এইখানে কি ছিল, এটা সাদা কেন বলো তো, এটার আমি বলছি সাদা লেঘন, এটা সাদা লেঘন, আর এটা হচ্ছে সাদা পয়েন্টেড। এই যে সাদা লেঘন যে বলছি, এই সাদা কেন, কারণ এইখানে সিও প্রকট জিন, আইও প্রকট জিন। যখন একটা প্রকট জিন আছে অপর একটা নন অ্যালিলিক প্রকট জিন, এই জিনটা এরা কিন্তু দুইটা অ্যালিল, আবার এরা দুইটা হচ্ছে অ্যালিল, আর এই দুইটা অ্যালিল, কিন্তু এই সি আর আই কিন্তু নন অ্যালিলিক জিন, অর্থাৎ তোমার এই যে এই সি আর আই হচ্ছে এরা নন অ্যালিলিক জিন। যখন এই আই এই সি এর কার্যকারিতা প্রকাশে বাধা দিবে বা সি আই এর কার্যকারিতা প্রকাশে বাধা দিবে, সেটাই হচ্ছে প্রকট এপিস্টাসিস। অর্থাৎ দেখো এখানে আই এর উপস্থিতি আছে, এখানে সি এর উপস্থিতি আছে। যদি শুধু বড় হাতের সি থাকতো আর সবগুলা ছোট হাতের আই থাকতো, তাহলে রঙিন পালক হইতো, বা এই যে এইরকম, অর্থাৎ সি সি আই আই এইরকম হইতো, বা এই যে ছোট হাতের সি বড় হাতের আই বড় হাতের আই, এইটাও রঙিন পালক হইতো, এইটাও রঙিন পালক হইতো। কারণ এখানে দেখো প্রকট জিন আছে মাত্র একটা, এইখানেও প্রকট জিন আছে মাত্র একটা। কিন্তু যদি প্রকট জিন এই যে একটা বড় হাতের আই বা একটা বড় হাতের সি উভয়ই যদি একসাথে থাকে, অর্থাৎ দুইটা নন অ্যালিলিক যে জিন আছে সি এবং আই যে আছে, এদের মধ্যে দুইটাই যদি প্রকট অবস্থায় থাকে, সেটা একটা থাকুক বা দুইটা, মানে দুইটা জিন যা আছে এই দুইটাই প্রকট অবস্থায় রয়েছে, এদের অ্যালিলগুলো যদি প্রকট অবস্থায় প্রচ্ছন্ন অবস্থায় থাকে সমস্যা নাই। অর্থাৎ সি সি আই আই এই অবস্থায় যদি থাকে তাহলে এটা হবে সাদা। অর্থাৎ এই যে আই যদি বড় হাতের থাকে একটা, সি বড় হাতের যদি থাকে একটা, দুইটাই বড় হাতের থাকলে সাদা হবে, আর অন্যথায় হবে রঙিন। অর্থাৎ আই যদি থাকে শুধু, এটা রঙিন হবে, এই যে এটা হবে রঙিন। এই জন্য এদের মধ্যে ক্রস ঘটাইলে অনুপাত পরিবর্তিত হয়ে কত হয়ে যায় বলো তো, প্রকট এপিস্টাসিসের বেলায় 13:3 হয়ে যায়। এই 13টা হবে রঙিন এবং 3টা হবে সাদা, সরি 3টা হবে রঙিন আর 13টা হবে কি সাদা। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। অর্থাৎ একটা নন অ্যালিলিক প্রকট জিন অন্য একটা নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিলে সেটা হয়ে গেছে প্রকট এপিস্টাসিস। এরপরে চলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস যেটা আছে, আমরা এখন ওইটাই চলে যাই। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস অর্থাৎ যদি তোমার এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসে কি ঘটবে বলো তো, এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসে যে অনুপাতটা হবে, এই অনুপাতটা হবে তোমার হচ্ছে 9:7। এবং কেন হবে, ধরো একটা মানুষ যদি তোমার কি থাকে, মুখ বধির থাকে, মানে তোমার বোবা থাকে, তাহলে সে কানে শুনতে পাবে না, এটা নর্মাল। সে একই সাথে মানে সে বোবা কিন্তু কানে শুনতে পায়, এরকম হবে না, হইলে দুইটা একসাথে হবে। আর এর অন্য জন্য দায়ী তোমার এই যে ধরো একটা জিন আছে যেটা হচ্ছে তোমার কি সি সি বড় হাতের আর ছোট হাতের, এই যে এটা যে দ্বৈত প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে, বা এই যে সি সি আর যখনই এটা দ্বৈত প্রচ্ছন্ন অবস্থায় থাকবে, অর্থাৎ
তোমার রেসেসিভ অবস্থায় রয়েছে, রেসেসিভ অবস্থায় দুইটা রয়েছে একত্রে, তাইলে হচ্ছে তোমার কি হবে, এরা হবে তোমার, তখন এই যে তোমার অনুপাতটা কত দাঁড়াবে, 9:7 হয়ে দাঁড়াবে। কিন্তু যদি এইরকম থাকে তাহলেও স্বাভাবিক মানুষ, বা বড় হাতের সি ছোট হাতের সি আর আর, এটা স্বাভাবিক। নামেই আছে দ্বৈত প্রচ্ছন্ন, অর্থাৎ যে কোনো একটা জিন কি হইতে হবে, প্রচ্ছন্ন অবস্থায় থাকতে হবে, দুইটা অ্যালিলই প্রচ্ছন্ন অবস্থায় থাকতে হবে। এই যে যেমন সি জিনের দুইটা অ্যালিল প্রচ্ছন্ন, আবার আর জিনের দুইটা অ্যালিলই প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে, এইরকম হইলে তবেই তোমার এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসটা দেখা দিবে। আর এই ক্ষেত্রে 9:7 হবে, হওয়ার কথা ছিল কত, 9:3:3:1, এর পরিবর্তে কত হবে, 9:7, আর আগেরটাই কত হয়ে গেছে, 13:3। এই জিনিসটাই মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা সবাই। এরপর চলো আমরা চলে যাই কোথায়, পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স তেমন কিছুই না। পলিজেনিক ইনহেরিটেন্স হচ্ছে তোমার অনেকগুলো জিন মিলে একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? অর্থাৎ অনেকগুলো নন অ্যালিলিক জিন মিলে, যারা হচ্ছে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত। অনেকগুলো নন অ্যালিলিক জিন কি করবে, মিলে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করবে, সেইটাই হচ্ছে তোমার পলিজেনিক ইনহেরিটেন্স, ঠিক আছে? ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত অনেকগুলো কি করবে, নন অ্যালিলিক জিন, যে যদি একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কয়টি, একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাকে পলিজেনিক ইনহেরিটেন্স বলে। এই জিনিসটা মাথায় রাখবা। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, ধরো একটা মানুষের বর্ণ, সে নিগ্রো বা হোয়াইট, এই যে B1 জিন আছে, B2 জিন আছে, B3 জিন আছে, B4 জিন আছে, 4টা জিন মিলে তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। এখন এদের প্রত্যেকের আবার এলিল আছে, যে B1 এর সাথে ছোট হাতের B1, B2 এর সাথে ছোট হাতের B2, এইরকম আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবা, যে যত তোমার কি হবে বলো তো, যত হচ্ছে, আচ্ছা এলিল সহই দেখাই, ধরো দুই জোড়া জিন আছে, B1 B2 B2, এইটা একটা, এইটা হচ্ছে অ্যালিলের এক জোড়া, এইটা হচ্ছে আরেক জোড়া অ্যালিল। আর এই যে B1 আর B2 হচ্ছে নন অ্যালিলিক জিন। এখন দেখো এইখানে এরা এরা এই যে দুই জোড়া অ্যালিল মিলে একটি বর্ণ নিয়ন্ত্রণ করতেছে। এখন এইখানে প্রকট জিন যত বাড়বে তত হচ্ছে কি হবে বলতো, এই গায়ের মানে কালার যে আছে বা গায়ের বর্ণ যেটা আছে, সেই বর্ণের গাঢ়ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। যেমন এইটা হবে একদম নিগ্রো বা প্রচুর কালো, কুচকুচে কালো। আবার দেখো এই যে B1 B2 হচ্ছে রেসেসিভ জিন, সরি B1, এই যে B1 রেসেসিভ জিন, আবার B2 এই যে এইটা যে হবে, এইটা এই নিগ্রোর চাইতে কম কালো হবে, অর্থাৎ মিউলেটও বলতে পারো তুমি। আবার দেখো এই যে B1 B2 এইটা এই মিউলেটর চাইতে কম কালো হবে। তো
যত তোমার প্রচ্ছন্ন জিনের পরিমাণ বাড়বে তত সে ফর্সা হতে থাকবে, আর যত প্রকট জিনের বৈশিষ্ট্য বাড়বে তত সে কালো হতে থাকবে। এক পর্যায়ে যে B1 B1 B2 B2 এইরকম যখন হবে তখন সে হয়ে যাবে কি শ্বেতাঙ্গ। আর এই পলিজেনিক ইনহেরিটেন্সের অনুপাত কত বলো তো? 1:4:6:4:1। এইটাই হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের অনুপাত। এই অনুপাতগুলাই পরীক্ষায় আসবে, ঠিক আছে ভাইয়া? এই জিনিসগুলো একটু পড়বা, তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য আছে বইয়ের মধ্যে, সেই পার্থক্যগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, প্রকট জিনের সংখ্যা যত বাড়বে গায়ের রঙের গাঢ়ত্ব তত বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো লিঙ্গ নির্ধারণ যে নীতিটা আছে, আমরা লিঙ্গ নির্ধারণ নীতিতে চলে যাই। এখন দেখো মানুষের কয় জোড়া অটোজোম আছে? 22 জোড়া অটোজোম। আর এক জোড়া আছে কি সেক্স ক্রোমোজোম। এই যে দেখো 22 জোড়া অটোজোম ও এক জোড়া সেক্স ক্রোমোজোম। এই 22 জোড়া অটোজোম কোনো কাজে লাগবে না, কিন্তু এই এক জোড়া সেক্স ক্রোমোজোম এইটাই হচ্ছে তোমার কি করবে? লিঙ্গ নির্ধারণ করবে। লিঙ্গ নির্ধারণ করবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। কে লিঙ্গ নির্ধারণ করবে? এই এক জোড়া সেক্স ক্রোমোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণ করবে। 22 জোড়া অটোজোম কোনো লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করবে না, বরং এগুলা দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে ভূমিকা পালন করবে, কিন্তু এক জোড়া সেক্স ক্রোমোজোম এরা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করবে। এখন দেখো এই যে সেক্স ক্রোমোজোম যা আছে, এখন নারীর মধ্যে যে সেক্স ক্রোমোজোমটা আছে, আচ্ছা এই যে দেখো, আচ্ছা আচ্ছা ভাইরা দেখো, নারীর মধ্যে বা মেয়ে মানুষের মধ্যে যেটা থাকে সেক্স ক্রোমোজোমটা থাকে এক্স এক্স, তাই না? তার মানে এইটা তুমি কি বলতে পারো বলো তো? এটা হচ্ছে হোমোগ্যামেটিক সেক্স। এদের এটা কি হোমোগ্যামেটিক সেক্স, তার মানে নারীরা হচ্ছে হোমোগ্যামেটিক সেক্স। স্ত্রী দেহে পুরুষ দেহে কি থাকে? এক্স ওয়াই। এটা হচ্ছে হেটেরোগ্যামেটিক সেক্স। হেটেরোগ্যামেটিক একটা হচ্ছে হোমোগ্যামেটিক সেক্স, আর একটা কি হেটেরোগ্যামেটিক সেক্স। এই জিনিসটা মাথায় রাখবা। এরপরে চলো আমরা লিঙ্গ নির্ধারণ নীতির আরো কিছুই আছে যে এইটা দেখাই। এই যে লিঙ্গ নির্ধারণ নীতিটা যা আছে, এইখানে দেখো দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে এক্স 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 ওয়াই, আর একটা হচ্ছে এক্স 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 জিরো, ঠিক আছে? এক্স 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 ওয়াই কার মধ্যে ঘটে? এক্স 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 ওয়াই ঘটে হচ্ছে মানুষ, ড্রসোফিলা সহ কার কার মধ্যে? বিভিন্ন ধরনের পতঙ্গ, গাঁজা, তেলাপোকা, এদের মধ্যে। একটা হচ্ছে এক্স 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 ওয়াই। এই নীতিটা কার মধ্যে ফলো করে? উদাহরণগুলো মাথায় রাখবা। মানুষ, ড্রসোফিলা, গাঁজা, তেলাপোকা, এদের লিঙ্গ নির্ধারণ নীতি হচ্ছে এক্স 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 ওয়াই। সরি, তেলাপোকা বলতেছে, তেলাকুচা। এদের মধ্যে হচ্ছে এক্স 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 ওয়াই। গাঁজা হচ্ছে এক ধরনের, বলতে পারো যে তুমি নর্মালি যে দেখতেছি আমরা উদ্ভিদের মধ্যে সচরাচর তোমার এই যে এক্স 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 ওয়াই ঘটে না, তবে কিছু উদ্ভিদের মধ্যে ঘটে, যার অন্যতম একটা হচ্ছে গাঁজা।
এক্স 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 জিরো বা এক্স ও, এটা কার কার মধ্যে ঘটে বলো তো? ফোরিং এর মধ্যে ঘটবে। কি ঘটবে? এই এক্স 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 জিরো। তারপরে আরেকটা ঘটবে হচ্ছে ছাড় পোকা, এবং এইটাও উদ্ভিদের মধ্যে সচরাচর এই ধরনের ঘটে না, তবে উদ্ভিদের মধ্যে ডিওস্কোরিয়া নামে একটা উদ্ভিদ আছে, এই উদ্ভিদের মধ্যে ঘটবে। এই উদাহরণ দুইটা মাথায় রাখবা যে এক্স 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 ওয়াই দ্বারা মানুষ, ড্রসোফিলা গাজাতেলা গুসা, এক্স 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 জিরো দ্বারা ফড়িং, ছাড় পোকা এবং ডিওস্কোরিয়া উদ্ভিদ। এই উদ্ভিদের মধ্যে কি ঘটবে? এই লিঙ্গ নির্ধারণ এটা থাকবে। ঠিক আছে? আচ্ছা, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। দেখো ভাইরা, এই সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের মধ্যে অন্যতম হচ্ছে যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে যে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার কোনটা। যদি মানুষের এতক্ষণ আমরা এর আগ পর্যন্ত যেগুলা পড়লাম সেগুলো হচ্ছিল আমাদের অটোজোমাল ডিসঅর্ডার। ঠিক আছে? অটোজোমের মাধ্যমে বাহিত হয় বা দেহকোষের মাধ্যমে বাহিত, দেহকোষের মধ্যে যে ক্রোমোজোম আছে তাদের মাধ্যমে বাহিত হয়। কিন্তু যদি সেক্স ক্রোমোজোমের মাধ্যমে কোনো ডিসঅর্ডার পিতামাতা থেকে সন্তান সন্ততিতে চলে আসে, তাহলে সেটা হচ্ছে তোমার সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। অর্থাৎ ক্রোমোজোমের মাধ্যমে বংশ পরম্পরায় বাহিত হয় যদি, সেটার নাম কি? সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে? এই সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বা অস্বাভাবিকতা যা আছে, এই জিনিসটা তুমি এ পর্যন্ত মানুষে প্রায় কয়টা? 60টি সেক্স লিঙ্কড জিন পাওয়া গেছে। মানুষে প্রায় কতগুলা? 60টি সেক্স লিঙ্কড জিন পাওয়া গেছে। এই 60টি সেক্স লিঙ্কড জিন যা আছে, ধরো কোনো কারণে এদের মধ্যে কোনো একটি যদি জিনের মধ্যে অস্বাভাবিকতা দেখা দেয়, তাহলে আমাদের শরীরে ওই জিনের অস্বাভাবিকতাজনিত যে রোগটা দেখা দিবে সেই রোগটাই হচ্ছে এই সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। আর এই সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের মধ্যে তোমার অন্যতম হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ড, লাল সবুজ বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ড, তারপর আরেকটা তোমার কি? হিমোফিলিয়া। ঠিক আছে? এই জিনিসগুলা জাস্ট একটু তোমরা ই করবা। এরপরে যে জিনিসগুলো আছে ওইগুলো একটু ডিটেলস আলোচনা করবো আমি এখন। থেকে প্রশ্ন অনেক কম। আচ্ছা, তো চলো এখন আমরা এগুলো একটু ডিটেলস করবো। লাল সবুজ বর্ণান্ধতা ও হিমোফিলিয়া, ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, এগুলো হচ্ছে তোমার সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এখন লাল সবুজ বর্ণান্ধতা দেখো, এই লাল সবুজ বর্ণান্ধতার জন্য মানে কিভাবে কি হয় একটু আগেই তোমাদের পড়াইছি। দেখো এই জিনিসটা মাথায় রাখবা যে নারী হচ্ছে বা মেয়েরা হচ্ছে তোমার কি? হোমোগ্যামেটিক সেক্স, আর পুরুষ হচ্ছে হেটেরোগ্যামেটিক সেক্স। আচ্ছা ভাইরা, এই জিনিসটা বলো, হোমোগ্যামেটিক সেক্সের মধ্যে এই যে অ্যালিল, এই অ্যালিলটার বিকল্প এই অ্যালিলটা আছে না? কিন্তু পুরুষের ক্ষেত্রে এই অ্যালিলের বিকল্প কি? এক্স, আরেকটা আছে না? এক্স এর পরিবর্তে ওয়াই আছে। অর্থাৎ এইখানে তোমার একটা এক্স, এর বিকল্প ওয়াই, অর্থাৎ বিকল্প অপর কোনো এক্স নাই। তাই যদি নারীর মধ্যে একটা এক্স ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার ব্যাকআপ হিসেবে এই এক্সটা থাকে। একটা এক্স ক্ষতিগ্রস্ত হলে তার ব্যাকআপে এটা থাকে। কিন্তু পুরুষের ক্ষেত্রে এই এক্স ক্ষতিগ্রস্ত হইলে এই ওয়াই তার ব্যাকআপ দিতে পারে না। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের। যার জন্য এই যে এই ক্ষেত্রে তোমার এই জিনিসটা মাথায় রাখবা যে নারীরা বাহক হয় কিন্তু পুরুষরা বাহক হয় না, পুরুষরা সরাসরি আক্রান্ত হয়। কিভাবে হয় সেটা দেখাবো। নারীরা বাহক হয়,
কিন্তু পুরুষ কখনো বাহক হতে পারে না। নারীরা তখনই আক্রান্ত হবে যখন দুইটা জিনই ক্ষতিগ্রস্ত হবে। একটা জিন ক্ষতিগ্রস্ত হলে ব্যাকআপ আছে, কিন্তু পুরুষের ক্ষেত্রে একটা জিন ক্ষতিগ্রস্ত হলেই সে হয়ে গেছে। কিন্তু পুরুষ কখনো বাহক হয় না। এখন কিভাবে দেখাই, এই যে ধরো একটা লাল সবুজ মানে একটা স্বাভাবিক পুরুষের সাথে একটা লাল সবুজ বর্ণান্ধ বাহক মেয়ের বিয়ে হয়েছে। স্বাভাবিক পুরুষ, সুস্থ পুরুষ, এর সাথে তুমি ক্রস ঘটাইছো কার? এই যে বর্ণান্ধ বাহক একটা নারী। অর্থাৎ এই যে এক্স সি যেটা আছে, এই ছোট হাতের সি দ্বারা তুমি বুঝাইছো এটা হচ্ছে কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ নারী। আর এটা হচ্ছে স্বাভাবিক পুরুষ। এটা লিখে নাও, তোমাদের বইয়ে যেভাবে আছে ওইভাবে বুঝতে একটু সমস্যা হতে পারে তোমাদের। এই যে দেখো ভাইয়ারা, এটা হচ্ছে স্বাভাবিক পুরুষ আর বর্ণান্ধ না, বর্ণান্ধ বাহক নারী, বাহক নারী। এখন স্বাভাবিক পুরুষ থেকে কি আসতেছে? একটা এক্স একটা ওয়াই, এইখানে একটা এক্স আর একটা এক্স, একটা আক্রান্ত এক্স আর একটা স্বাভাবিক এক্স, এইটা হবে। এখন দেখো প্রথমটায় কি আসছে? এক্স সি এক্স। দ্বিতীয়টায় কি আসছে? স্বাভাবিক এক্স এক্স। এটাই কি হবে? এক্স সি ওয়াই, এক্স ওয়াই। এখন দেখো ভাইয়ারা, এইটা হচ্ছে বর্ণান্ধ বাহক কন্যা, এটা হচ্ছে স্বাভাবিক কন্যা, এটা হচ্ছে বর্ণান্ধ পুত্র। কারণ পুরুষের ক্ষেত্রে বলছি আগে বাহক হয় না, সরাসরি আক্রান্ত হয়। বর্ণান্ধ পুত্র, এটা হচ্ছে স্বাভাবিক পুত্র। ঠিক আছে, 4টা সন্তান সন্ততি হওয়ার চান্স আছে। পিতামাতা একবার মিলনে সন্তান হওয়ার সম্ভাবনা 4 রকমের হইতে পারে। একটা হচ্ছে হয় বর্ণান্ধ কন্যা হবে, অথবা স্বাভাবিক কন্যা হবে, বর্ণান্ধ বাহক কন্যা হবে, স্বাভাবিক কন্যা হবে, অথবা বর্ণান্ধ পুত্র হবে, স্বাভাবিক একটা পুত্র হবে। কারণ এই যে দেখো পিতার যে এটা আছে, পিতার এইগুলা যে মাতার যে কোনো একটার সাথে মিলিত হবে। পিতার এই যে এই দুইটা মাতার এই দুইটার যে কোনো একটার সাথে, পিতার এই দুইটার একটা মাতার ওই দুইটার একটার সাথে মিলিত হবে। এটা হচ্ছে একটা সম্ভাবনা। তার মানে কত? একটা কন্যা হচ্ছে বাহক কন্যা, একটা কন্যা স্বাভাবিক, একটা পুত্র আক্রান্ত এবং একটা পুত্র স্বাভাবিক। এইরকম হওয়ার চান্স থাকবে যে হয় পুত্র আক্রান্ত হতে পারে, পুত্র স্বাভাবিক হতে পারে, বা কন্যা কন্যা বাহক কিংবা স্বাভাবিক কন্যা হতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখবা, ঠিক আছে? এখন দেখো এটা হচ্ছে স্বাভাবিক পুরুষ বর্ণান্ধ বাহক নারী। এখন যদি ক্রস ঘটাও তোমরা বের করবা এরপরে যে বর্ণান্ধ পুরুষ ও বর্ণান্ধ বাহক নারীর সাথে বিবাহ হইলে কি হবে। এটা একটা গেল। এতক্ষণ তো পড়াইলাম বর্ণান্ধ বাহক নারী, এটা হচ্ছে স্বাভাবিক পুরুষ সাথে হচ্ছে বর্ণান্ধ নারীর, এই যে দুইটা জিনিস ক্ষতিগ্রস্ত। বর্ণান্ধ নারীর সাথে যদি স্বাভাবিক পুরুষের বিয়ে হয় তাহলে কি হবে? আরেকটা তুমি বের করবা, সেটা হচ্ছে বর্ণান্ধ পুরুষ ও বর্ণান্ধ কন্যার মধ্যে বিবাহ হইলে কি হবে। এইটার মধ্যে যেটা হবে, বর্ণান্ধ পুরুষ ও বর্ণান্ধ কন্যার মধ্যে বিয়ে হইলে সবগুলা সন্তানই বর্ণান্ধ হবে। বংশ পরম্পরা এরকমই হওয়ার চান্স আছে, বুঝতে পারছো? বংশ পরম্পরা এরকমই হবে। সো এই জিনিসটা এই 3টার মধ্যে চার্ট বের করবা, বের করে আমার একটু দরকার পড়লে তোমরা একটু দেখায়ও। আর আরেকটা যে ব্যাপার আছে তোমাদের বলি, এই জিনিসগুলো একটু করবা, তোমাদের আসতে পারে পরীক্ষায়, যে এই কন্যা যে বাহক পুত্র বা আক্রান্ত পুত্র ও বাহক কন্যার মধ্যে বিয়ে হইলে কি হবে, বা স্বাভাবিক পুত্র ও আক্রান্ত কন্যার মধ্যে, স্বাভাবিক পুত্র ও বর্ণান্ধ বাহক কন্যার মধ্যে বিয়ে হইলে কি হবে, বা এই যে তোমার আক্রান্ত পুত্র আক্রান্ত কন্যার মধ্যে বিয়ে হইলে সন্তান সন্ততি কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলা মাথায় রাখবা।
প্রথমটায় কি হবে না হবে এই জিনিসগুলো এখন বলা দরকার নেই, এগুলো খাতায় চার্ট করে বের করবা, কারণ পরীক্ষা এইভাবে দিয়ে দিতে পারে, বিভিন্ন শর্ত অনুযায়ী দিতে পারে, ঠিক আছে। এখন চলো হিমোফিলিয়ায় চলে যাই আমরা। এই যে হিমোফিলিয়াটা যে আছে, এই হিমোফিলিয়ার ক্ষেত্রে তোমার সেম, এইখানে তোমার যে জিনটা দিবা XH, আর এটা হচ্ছে আক্রান্ত জিন, আর এটা হচ্ছে স্বাভাবিক জিন। এইটার সাথে তুমি এই যে এইটা হচ্ছে তোমার বাহক নারী, আর এটা হচ্ছে তোমার স্বাভাবিক পুরুষ। এই ক্রাইটেরিয়া কি হবে? তারপরে এই যে আক্রান্ত পুরুষ এবং স্বাভাবিক নারী, এদের মধ্যে বিয়ে হইলে কি হবে? আক্রান্ত পুরুষ, বাহক নারী, আক্রান্ত পুরুষ ও বাহক নারী এদের মধ্যে বিয়ে হইলে কি হবে? আক্রান্ত পুরুষ ও আক্রান্ত নারী এদের মধ্যে বিবাহ হইলে কি হবে? এই জিনিসগুলা সব কিছু তোমরা একটু বের করে দিবা। এরপরে দেখো, স্বাভাবিক পুরুষ ইন্টু আক্রান্ত নারী, এদের মধ্যে বিবাহ হইলে কি সন্তান কেমন হতে পারে? এই শর্তগুলা মেনে তোমরা একটু তৈরি করবা, ঠিক আছে, চার্ট তৈরি করবা, আমার দেখাবা পরবর্তীতে। হ্যাঁ, এগুলা তোমরা কইরো একটু, ঠিক আছে। তো হিমোফিলিয়া গেল। এখন মাসকুলার ডিস্ট্রফি যে আছে, এই মাসকুলার ডিস্ট্রফিতে তেমন তোমাদের আর কোনো করার নাই। মাসকুলার ডিস্ট্রফিতে যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে তোমাদের পড়ানোর মতো যে জিনিসটা আছে সেটা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি কেন হয়। ধরো শরীরের কোনো একটা সেক্স লিঙ্কড, এটা যেহেতু একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারের মধ্যে তোমার ডিস্ট্রফিন নামক এক ধরনের প্রোটিন আছে। ডিস্ট্রফিন কোনো কারণে যদি এই ডিস্ট্রফিন নামক প্রোটিনটা উৎপন্ন না হইতে পারে, বা ডিস্ট্রফিন তৈরি হওয়ার যে প্রোটিন তৈরি হওয়ার ডিস্ট্রফিন প্রোটিন, এই ডিস্ট্রফিন প্রোটিন তৈরির যে জিনটা আছে, এই জিন নষ্ট হয়ে গেলে, এই জিন নষ্ট হয়ে যদি যায়, নষ্ট হয়ে গেলে কি হয়? এই যে মাসকুলার ডিস্ট্রফি আক্রান্ত হয়ে যায়। আর মাসকুলার ডিস্ট্রফি আক্রান্ত হলে কি হয়? ধরো তুমি তোমার পেশিতে কোনো শক্তি পাচ্ছ না। অনেকে আছে মাসকুলার ডিস্ট্রফিতে, আমি নিজে, আমার এক ছোট ভাই বলা যায় আর কি, যে ও হচ্ছে বা আমার স্টুডেন্ট, ওরা আমি অনেকদিন পড়াইছি, ও মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্ত। তো ওরে নিয়ে একদিন আমি মার্কেটে গেছি, যাওয়ার পরে দেখি ও হঠাৎ করে বসে পড়ছে এক জায়গায়, কিন্তু ও বসার পরে ও আর দাঁড়াতে পারছে না, অর্থাৎ সে পায়ের পেশিতে জোর পাচ্ছে না। এইরকমই তোমার মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্ত হইলে এক পর্যায়ে এমনও হইতে পারে, সিরিয়াস পর্যায়ে গেলে, যে সে খাবার খাবে, সে জিবা নাড়াইতে পারতেছে না। এটা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি, অর্থাৎ তোমার মাসকুলার অর্থাৎ মাসেল যে আছে বা পেশি যে আছে, পেশির মধ্যে ডিস্ট্রফিন প্রোটিন উৎপন্ন না হয়, পেশিগুলো কোনো প্রকার শক্তি পাচ্ছে না, অর্থাৎ সে খাদ্য গ্রহণ করতে পারছে না। ধীরে ধীরে এইভাবে সে মৃত্যুবরণ করবে। এইরকম হয়ে মানুষ মারা যাওয়ার একটা চান্স থাকে আর কি। তবে এর ট্রিটমেন্ট এখন ওইভাবে পুরোপুরি আবিষ্কার হয় নাই, কিন্তু ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে সবচেয়ে মারাত্মক, যেটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগী মারা যায়, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। এইটাই ওই যে বললাম, খাবার খাচ্ছে, জিবা নাড়াতে পারছে না, সে খাবার মুখে নিবে, হাত নাড়াতে পারছে না, অর্থাৎ তার সম্পূর্ণ শরীর অবশ হয়ে যাবে। তো বুঝো কতটা ক্রিটিক্যাল অবস্থা। আর এই যে তোমাদের বইয়ের যে ছক আছে, যে জিন গঠিত বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের জনিত কয়েকটি রোগ, সেক্স লিঙ্ক জনিত বিভিন্ন রোগ, এগুলোর যে একটা ছক আছে দেখবা, এই ছক, এই ছকটা 3 স্টার হ্যাশ দিয়ে দিলাম, 3 স্টার দিয়ে দিলাম, এটা ভালোভাবে পড়বা, ঠিক আছে। এরপরে এবিও ব্লাড গ্রুপ RH ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা। আচ্ছা, এই এবিও ব্লাড গ্রুপটা যে আছে, এ ব্লাড গ্রুপ, এই যে এ ব্লাড গ্রুপটা যে আছে, এই এ ব্লাড গ্রুপের মধ্যে কি থাকে? অ্যান্টিজেন থাকে এ, আর অ্যান্টিবডি থাকে বি। অ্যান্টিজেন এ, অ্যান্টিবডি বি। বি ব্লাড গ্রুপ কি থাকে? অ্যান্টিজেন বি, অ্যান্টিবডি তার বিপরীত এ। এই জিনিসটা তো সবার মাথায় আছে, তাই না?
আর এই ব্লাড গ্রুপটা কে করছে বলো তো? কার্ল্যান্ড স্টেইনার বা কার্ল্যান্ড স্টেইনার সর্বপ্রথম ব্লাড গ্রুপের শ্রেণী বিভাগ করছে, এই জিনিসটা মাথায় রাখবা। আর কত 400 ধরনের অ্যান্টিজেন আছে। কার্ল্যান্ড স্টেইনার নামগুলা মাথায় রাখবা। কার্ল্যান্ড স্টেইনার কত সালে? 1901 সালে ব্লাড গ্রুপগুলোকে ভাগ করছে। তারপরে মানব দেহে 400টি অ্যান্টিজেন আছে, যার মধ্যে মাত্র কয়টা? 30টি সম্বন্ধে ধারণা পাওয়া গেছে। আর কত রয়েছে কি জানি কতগুলো ব্লাড গ্রুপ রয়েছে? 21টি ব্লাড গ্রুপ আছে। এ পজিটিভ, এ নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, এইরকম ভাবে, বুঝতে পারছো? ওই রকম ভাবে তোমার কত? প্রায় 400টা ব্লাড গ্রুপ আছে। এই জিনিসটা মাথায় রাখবা। এখন দেখো, আর এই যে অ্যান্টিজেনটা যে থাকে, এই অ্যান্টিজেনটা কোথায় থাকে বলো তো? অ্যান্টিজেনটা থাকে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকায় বা আরবিসিতে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। অ্যান্টিজেন কোথায় থাকে? আরবিসিতে। এরপরে এবি ব্লাড গ্রুপ যেটা আছে, এবি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেন থাকে হচ্ছে এ ও বি, অ্যান্টিবডি নেই। আর ও ব্লাড গ্রুপ যেটা আছে, ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নেই, আর অ্যান্টিবডি কত? এ ও বি, এই দুই ধরনের অ্যান্টিবডি আছে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। এই এবি ফ্যাক্টর, এবি ব্লাড গ্রুপ আর এস ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, এই আর এস ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যাটা একটু পরে দেখাচ্ছি। এখন দেখো, এবি ব্লাড গ্রুপের জিনতাত্ত্বিক যে ব্যাখ্যাটা আছে, এটা মাথায় রাখবা যে ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণের জন্য 3 ধরনের জিন থাকে। মানে এটা হচ্ছে মাল্টিপল অ্যালিল বলতে পারো তুমি, কারণ একটা জিনের সচরাচর আমরা জানি একটা জিনের কয়টা? 2টা অ্যালিল থাকে। অর্থাৎ তোমার এ জিন এর আরেকটা অ্যালিল থাকবে, এই যে এইটা, বা এর ছোট হাতের একটা অ্যালিল। এইরকম থাকার কথা না আমাদের, যে এর জন্য কয়টা অ্যালিল? একটা জিনের 2টা অ্যালিল থাকে। অর্থাৎ এই জিনের অ্যালিল কয়টা? এই যে এইটা, বা এই জিনের অ্যালিল এইটা। অর্থাৎ অ্যালিল কয় জোড়া? 1 জোড়া অ্যালিল থাকে, একটি জিনের 1 জোড়া অ্যালিল। কিন্তু এইটা হচ্ছে এই যে এল এ, এল বি, আরেকটা হচ্ছে এল জিরো। অর্থাৎ একটা জিনের যদি 1 জোড়ার উপরে বা 2 এর উপরে অ্যালিল থাকে, তাহলে সেটারে বলবো আমরা মাল্টিপল অ্যালিল। তার মানে এইটা কি? ব্লাড গ্রুপ নিয়ন্ত্রিত হয় মাল্টিপল অ্যালিল দ্বারা। মাল্টিপল অ্যালিল দ্বারা ব্লাড গ্রুপ কেমন? নিয়ন্ত্রিত, ঠিক আছে? মাল্টিপল অ্যালিল দ্বারা ব্লাড গ্রুপ নিয়ন্ত্রিত। অর্থাৎ ধরো তোমার এল এ, এল বি, এল জিরো, কিন্তু এই যে অ্যালিলগুলো যা আছে, এই অ্যালিলগুলো তোমার যে কোনো একভাবে প্রকাশ পাবে, বুঝতে পারছো? মানে এইটা যে প্রকাশ পাবে তোমার কিভাবে দেখায়? অর্থাৎ তোমার ধরো এল এর সাথে এল জিরো থাকবে। এই অ্যালিল অনেকগুলো থাকলেও এরা সবসময় জোড়া, মানে একটার সাথে আরেকটা জোড়ায় অবস্থান করবে মানুষের দেহে, কখনোই 3টা একসাথে চলে যাবে না। এদের মধ্যে বিন্যস্ততা ঘটবে এল এ, এল জিরো, বা এল এ, এল বি, এল বি, এল জিরো, বা এল জিরো, এল জিরো। অর্থাৎ এইখানে এল এ, এল বি, এল জিরো এরা কোনোটাই রেসেসিভ না, প্রত্যেকেই প্রকট। এটাও মাথায় রাখবা তোমরা, কি এরা কেউই না, মানে কেউই হচ্ছে তোমার রেসেসিভ না, এরা প্রত্যেকেই হচ্ছে তোমার কি? প্রকট, ঠিক আছে? এরা প্রত্যেকেই হচ্ছে কি? প্রকট। এই 3টাই হচ্ছে প্রকট। এখন দেখো এল এ, এল জিরো, এইখানে তোমার কি হবে বলো তো? এখানে এল এ, এল জিরো, এইখানে ব্লাড গ্রুপটা হবে এ ব্লাড গ্রুপ। এল এ, এল বি, এইটা এ আর বি দুইজনেই সম পরিমাণ প্রকট। তো এই যে এইখানে যেটা হবে সরি, এই যে এল আর এল বি যে আছে, এই দুইটা মিলে এল এ, এল বি, এরা দুজনেই কার উপর প্রকট বলো তো? এই এল জিরোর উপরে প্রকট। অর্থাৎ এল এ আর বি এরা দুইজনেই কার উপরে? এল জিরোর উপরে প্রকট,
ঠিক আছে, এটা মাথায় রাখবা। তার মানে LA L0 এটা কার কে প্রকট, LA হচ্ছে প্রকট, তাই ব্লাড গ্রুপ কোনটা, এ ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপ। কিন্তু এই LA আর LB এই দুইটা আবার সমপ্রকট, সমপ্রকট। ওই যে সমপ্রকটতা পড়ছো না, সাদার মাঝে কালো কালো সব সব সেম হয়, ওই রকমই এ আর বি এটা কি সমপ্রকট, ব্লাড গ্রুপ কি AB ব্লাড গ্রুপ। আর LB L0 এটা হচ্ছে বি ব্লাড গ্রুপ। L0 যেহেতু এইখানে কোনো এ বা বি নাই, তাই এর উপর কেউ প্রকটতা করতে পারবে না। এটা হচ্ছে তোমার কি গ্রুপ বলো তো, এটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। ঠিক আছে, এই জিনিসটা আশা করি সবাই ক্লিয়ার। এখন চলো আমরা চলে যাই কোথায়, এই যে ব্লাড গ্রুপ তো কিভাবে হইলো এটা তো দেখলাম, এখন আমরা চলো যাই RH ফ্যাক্টর। এই RH ফ্যাক্টরটা যে আছে, এই RH ফ্যাক্টরটা যদি মানে RHটা যদি কোনো RH ফ্যাক্টর যে ব্লাড গ্রুপের মধ্যে অবস্থান করেছে সেটা হচ্ছে RH ফ্যাক্টর থাকলে, ফ্যাক্টর উপস্থিত থাকলে কি ব্লাড গ্রুপ পজিটিভ। উপস্থিত না থাকলে ব্লাড গ্রুপ নেগেটিভ। আর কে সর্বজনীন দাতা, কে সর্বজনীন গ্রহীতা, এই জিনিসগুলো জাস্ট একটু রিডিং করে নিবা। আর কোন কোন গ্রুপকে রক্ত দিতে পারে এই জিনিসটা তোমাদের বইয়ে যে একটা ছক আছে, ওই ছকটা ভালোভাবে পড়বা তোমাদের বইয়ে। যেমন এ নেগেটিভ গ্রুপকে কে কে রক্ত দিতে পারবে, ও নেগেটিভকে কে কে দিতে পারবে, বা ও নেগেটিভ কাকে কাকে দিতে পারবে, AB পজিটিভ বা AB নেগেটিভ কে কাকে দিতে পারবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ওই ছকটা খুবই ইম্পর্টেন্ট, ওই ছক থেকে প্রশ্ন হওয়ার চান্স আছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় যে সার্বজনীন দাতাকে আর সার্বজনীন গ্রহীতা কে, যেমন AB ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা, আর ও ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা। এই জিনিসগুলো একটু পড়বা, জাস্ট মাথায় রাখবা। এখন দেখো এই যে RH পজিটিভ বা RH নেগেটিভ, এখন এই যে RH যে আছে, যার দেহে RH পজিটিভ ও নেগেটিভ আছে, যে এই যে RH না থাকলে বা RH পজিটিভ থাকলে এদের মাঝখানে বিবাহ হইলে কি ধরনের সমস্যা হয়, এগুলা বিভিন্ন ধরনের জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওই জিনিসগুলো একটু রিডিং করবে। এখন দেখো রক্ত সঞ্চালনে জটিলতা, যে সমস্যাগুলো হয় রক্ত সঞ্চালনে জটিলতা, ধরো RH নেগেটিভ রক্ত বিশিষ্ট, যেমন আমি হচ্ছে এ নেগেটিভ রক্ত বিশিষ্ট। এখন আমার দেহে এ পজিটিভ ব্যক্তির রক্ত প্রবেশ করাইলে কি হবে, আমার মানে RH নেগেটিভ রক্ত বিশিষ্ট, যেমন আমার হচ্ছে এ নেগেটিভ, আমার দেহে কিন্তু RH ফ্যাক্টরটা নেই, কিন্তু আমার শরীরে যখন এই RH, আমি ধরো অ্যাক্সিডেন্ট করছি, কোনো রক্ত পাওয়া যাইতেছে না, সেই অবস্থায় কি করলো ওই ব্যক্তি আমার দ্রুত RH পজিটিভ রক্ত প্রদান করলো, অর্থাৎ এ পজিটিভ রক্ত প্রদান করলো। ঠিক আছে, এখন রক্ত যদি দান করে আমারে কি সমস্যাটা হবো, আর এই আমার রক্তে দেখো RH নেগেটিভ যেহেতু, তার মানে RH অ্যান্টিবডিটা আমার শরীরে নেই, RH অ্যান্টিবডিটা আমার শরীরে নাই, এটা মাথায় রাখবা। আর RH পজিটিভ যে রক্তটা, ওইখানে কি আছে, RH অ্যান্টিবডি আছে। তো প্রথম অবস্থায় যদি আমার শরীরে রক্তটা প্রবেশ করে তেমন সমস্যা হবে না, কিন্তু দ্বিতীয়বার অ্যাক্সিডেন্ট করলাম, দ্বিতীয়বার পুনরায় আমার RH পজিটিভ রক্তটা যদি দেয়, আমার শরীরে যেহেতু RH নেগেটিভ অ্যান্টিবডিটা নেই, এই RH পজিটিভ রক্ত প্রবেশ করার ফলে আমার শরীরে RH অ্যান্টিবডি প্রথমবার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, এই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু দ্বিতীয়বার যখন আবার RH পজিটিভ রক্ত দিছে, এই RH পজিটিভের মধ্যে RH অ্যান্টিজেনটা আছে, এই অ্যান্টিজেন থাকার কারণে আমার শরীরে অলরেডি RH অ্যান্টিবডি কিন্তু তৈরি হয়ে গেছে। প্রথমত আমার শরীরে RH অ্যান্টিবডি বা অ্যান্টিজেন কোনোটাই নাই, কিন্তু RH পজিটিভ রক্ত প্রবেশ করার ফলে শরীরে কি হয়েছে, RH অ্যান্টিবডি একবার তৈরি হয়ে গেছে। পুনরায় যখন RH পজিটিভ রক্তটা আরেকবার যখন দিবে, তখন এই অ্যান্টিবডি আর RH অ্যান্টিজেন কার্যকারিতা করবে, এরা উভয়ই কি করবে, যুদ্ধ করবে। যুদ্ধ করার ফলে লোহিত রক্তকণিকাগুলো ভাঙন শুরু করবে, রক্ত জমাট বাঁধবে।
রক্ত জমাট বেঁধে যাবে। ঠিক আছে, এই যে এইটাই হচ্ছে রক্ত সঞ্চালনের জটিলতা, গর্ভধারণকালীন জটিলতা। বইগুলো রিডিং করলেই তোমরা পারবা এই জিনিসগুলা। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তো আমাদেরকে বইলো, আমরা তারপরেও যে ডাউট সলভিং ক্লাস আছে ওইগুলোতে বুঝাই দিব। গর্ভধারণকালীন জটিলতা, সাপোজ তোমার RH পজিটিভ ব্যক্তির সাথে RH নেগেটিভ কোনো ব্যক্তির বিয়ে হইল। ঠিক আছে, এখন যেমন RH পজিটিভ বলতে পিতা হচ্ছে পজিটিভ, পিতা RH পজিটিভ, মাতা RH নেগেটিভ, এইরকম ব্যক্তির যদি বিয়ে হয় সন্তান বেশি চান্স থাকে RH পজিটিভ হবার। এখন দেখো ভাইরা, RH পজিটিভ যদি সন্তান হয় কিন্তু সে যে মাতৃগর্ভে অবস্থান করতেছে সেই মাতৃগর্ভটা কেমন, কোন রক্তে পরিপূর্ণ, RH নেগেটিভ রক্তে পরিপূর্ণ, কিন্তু সন্তান হয়েছে কেমন RH পজিটিভ। এখন সন্তান আর মাতার মধ্যে অমরার মাধ্যমে কি হয় বলতো, বা প্লাসেন্টার মাধ্যমে খাদ্য এবং রক্ত আদান প্রদান হচ্ছে। এখন রক্ত যদি আদান প্রদান হয়, সন্তানের RH পজিটিভ রক্তটা যদি মাতার শরীরে চলে যায়, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। এখন সন্তানের যে RH পজিটিভ রক্তটা আছে এইটা যদি মাতার শরীরে চলে যায় তাহলে মাতার শরীরে কি তৈরি হবে বলতো, এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডিটা RH পজিটিভকে কি করবে, নষ্ট করতে চাইবে। সেই অ্যান্টিবডিটা RH পজিটিভকে নষ্ট করতে চাইবে, কারণ মাতার দেহে RH পজিটিভের বিরুদ্ধে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে, কারণ মাতার শরীরে কি আছে, এই যে RH নেগেটিভ আছে যেখানে অ্যান্টিবডি নাই। এখন অ্যান্টিবডি যদি না থাকে তাহলে RH পজিটিভ প্রবেশ করার পর সেখানে অ্যান্টিবডি উৎপন্ন হয়ে যাবে। এই যে অ্যান্টিবডিটা যে উৎপন্ন হইলো, এই অ্যান্টিবডিটা প্রথম সন্তানের ক্ষেত্রে জটিলতা দেখা দিবে না, কারণ অ্যান্টিবডিটা ধীরে ধীরে উৎপন্ন হবে। কিন্তু দ্বিতীয়বার যখন গর্ভধারণ করবে মাতার শরীরে কিন্তু অলরেডি এই RH পজিটিভের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি রয়ে গেছে, দ্বিতীয় সন্তানেরও ওই RH পজিটিভই হবে। ফলে মাতার শরীরে যে অ্যান্টিবডিটা আছে তখন এই সন্তানের শরীরে যাইয়া RH পজিটিভের যে ইগুলা আছে RH পজিটিভকে ধ্বংস করতে শুরু করবে, বা এর লোহিত রক্তকণিকাগুলোকে ধ্বংস করতে শুরু করবে। ফলে সন্তান কেমন হবে, সন্তান গর্ভে মারা যাওয়ার চান্স বেশি থাকবে, কিন্তু কোনোভাবে যদি জন্মও নেয় সেই সন্তান চরম পরিমাণ রক্ত স্বল্পতায় ভুগবে, বা আরেকটা সমস্যায় ভুগবে, জন্ডিসে ভুগবে। ঠিক আছে, কারণ RBC ভাঙবে, প্রচুর পরিমাণে লোহিত রক্তকণিকা ভাঙবে। লোহিত রক্তকণিকা ভাঙলে সেইখান থেকে তোমার বিলিরুবিন উৎপন্ন হবে। এই বিলিরুবিনটা তোমার বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া মানে সেখানে জন্ডিস তৈরি হওয়া। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। এখন দেখো তো এই যে আরেকবার বলি আমি, রক্ত সঞ্চালনে যে জটিলতা হবে, RH নেগেটিভ যে রক্ত আছে যে ব্যক্তির দেহে, তার দেহে যদি কোনোভাবে তুমি RH পজিটিভ ঢুকিয়ে দাও, RH পজিটিভ ঢুকিয়ে দিলে কি হবে, ওইখানে অ্যান্টিবডি তৈরি হবে। তো দ্বিতীয়বার আবার RH পজিটিভ দিলে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিঅ্যাকশন করবে। ঠিক তেমনিভাবে সন্তানের ক্ষেত্রে ওই একই প্রসেস ঘটবে। এই জিনিসটাই সবাই মাথায় রাখবা। তো এই ছিল 4H ফ্যাক্টর নিয়ে আলোচনা। এখন চলো আমরা বিবর্তনের মতবাদ আছে, এই বিবর্তনের মতবাদের মধ্যে ল্যামার্কিজম আছে, ডারউইনবাদ আছে। ল্যামার্কিজম, এই মতবাদগুলা একটু পড়বা তোমরা। ল্যামার্কিজম পড়বা, ডারউইনিজম বা ডারউইনের মতবাদ, নিজম, এই মতবাদগুলা পড়বা। এরপরে তুমি যেটা পড়বা, আচ্ছা ল্যামার্কিজম, ডারউইনিজম বা ডারউইনের যে মতবাদটা আছে কি, সার্ভাইভাল ইন দ্য ফিটেস্ট বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যে প্রকৃতিতে শক্তিশালী সেই অভিযোজন করবে বা বেঁচে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। এগুলো জাস্ট রিডিং করে যাবা। এরপরে তুমি বিবর্তনের সপক্ষে যে মতবাদগুলো আছে, যেমন অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণ, তারপরে হচ্ছে তোমার ভ্রূণতাত্ত্বিক প্রমাণ, জীবাশ্মগত ভূতাত্ত্বীয় প্রমাণ, এই প্রমাণগুলা সম্পূর্ণ পড়বা। 3 ধরনের প্রমাণ আছে, এই প্রমাণগুলা সম্পূর্ণ পড়বা। অর্থাৎ বিবর্তনের সপক্ষে যে প্রমাণসমূহ, এই বিবর্তনের সপক্ষে প্রমাণ, এটা সম্পূর্ণটা পড়ো, একটু সম্পূর্ণটা রিডিং পড়বা। খুব কম আসে এইগুলো থেকে, তাই সম্পূর্ণটা রিডিং পড়বা। এবং ওই যে দেখবা এই বিবর্তনের সপক্ষে যে প্রমাণ, যেমন কোন অঙ্গ আছে আমাদের যে কখনো ব্যবহৃত হয় নাই, ফলে সেই অঙ্গগুলা কেমন হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। তো ওই যে ওই নিষ্ক্রিয় অঙ্গ সমূহ যেগুলো আছে, মানে কোনগুলা নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো সক্রিয় অঙ্গ, এই জিনিসগুলো একটু জাস্ট ভালোভাবে মাথায় রাখবা, কারণ এগুলো থেকে MCQ দিতে পারে। আর
ভূতাত্ত্বিক যে কালক্রম আছে, এই ভূতাত্ত্বিক কালক্রমের একটা ছক আছে, এই ভূতাত্ত্বিক কালক্রমের ছকটা ভালোভাবে পড়বা। এই ভূতাত্ত্বিক কালক্রমের ছক ভালোভাবে, যে কোনটা হচ্ছে তোমার প্লাস্টোসিন যুগ, তারপরে হচ্ছে কোনটা তোমার মেসোজোয়িক যুগ, তারপরে হচ্ছে কোনটা তোমার হচ্ছে কি আর্কিওজোয়িক, প্রোটেরোজোয়িক, এই টাইপের যুগগুলা যে আছে এই যুগ সম্বন্ধে পড়বা তোমরা, ঠিক আছে? এই জিনিসগুলো একটু হ্যাঁ, জুরাসিক যুগ, এই টাইপের যুগগুলো যে আছে এই যুগ সম্বন্ধে তোমরা একটু পড়বা, বই থেকে এইগুলাই করে নিবা। এগুলোর মধ্যে পড়ানোর মতো তেমন কিছু নাই, জাস্ট এগুলো একটু মুখস্থ করবা, এইটুকুই। তো আজকে ভাইয়ারা এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমি নিজেও একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।